আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কেমন আছেন সবাই? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানান। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। আমরা আজকে দ্বিঘাত সমীকরণের 2 নম্বর ক্লাস করব। হ্যাঁ, 2 নম্বর ক্লাসে আমি গতদিন 25 নম্বর অঙ্ক পর্যন্ত করাইছিলাম এবং থিওরি দেখাইছিলাম কিছুটা, তাই না? আচ্ছা, এই 25 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করছিলাম। আজকে 26 থেকে করাবো এবং আজকে হচ্ছে দ্বিঘাত সমীকরণের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। মানে দ্বিঘাত সমীকরণের যে জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেই অংশটা আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, আচ্ছা এখানে কি বলছে, একটা সমীকরণ দেওয়া আছে। দেখেন বলছে এই সমীকরণের মূলদ্বয়, মানে এই একটা সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত? তাহলে এই সমীকরণের দুইটা মূলের নাম হচ্ছে আলফা ও বিটা। হ্যাঁ, আর আমাদের নির্ণয় করতে বলছে কি 1/α প্লাস 1/β। এখন এইটা দেখে অনেকে ঘাবড়ায় যায়, বলে যে ভাই আপনি তো আমাদেরকে আলফা প্লাস বিটা বের করা শিখাইছেন আর আলফা বিটা বের করা শিখাইছেন, এই দুইটা জিনিস বের করা শিখাইছেন, কিন্তু এইটা তো বের করা শিখান নাই। মজার বিষয় হচ্ছে এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এই এক্সপ্রেশনটা একটু অ্যানালাইসিস করলে দেখবেন যে এই এক্সপ্রেশনটা আসলে এইগুলোর মাধ্যমেই প্রকাশিত। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে লসাগু করলে আলফা বিটা আর উপরে থাকবে কি বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা মানেই কিন্তু আলফা প্লাস বিটা, কারণ যোগের ক্ষেত্রে কে সামনে থাকলো কে পিছনে থাকলো এটা কোনো ব্যাপার না। তার মানে এই যে জিনিসটা বের করতে বলছে সেই জিনিসটা বের করার অর্থ হচ্ছে এই যে কি লাগবে, এটা বের করতে গেলে আলফা প্লাস বিটা লাগবে, আলফা বিটা লাগবে। তো আলফা প্লাস বিটা মানে হচ্ছে এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল, আর আলফা বিটা মানে হচ্ছে এই সমীকরণের মূলদ্বয়ের গুণফল। এখন আমরা কি জানি মূলদ্বয়ের যোগফল কি? মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস বি, বি কত 3, এ কত 4, তার মানে -3/4। আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা এটা কত? সি বাই এ, সি কত 7 আর এ কত? এ হচ্ছে 4। এখন এই যে আলফা প্লাস বিটার মান এবং আলফা বিটার মান, এই মানগুলো এখানে বসাই দিলেই আমাদের চলে আসবে, ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে -3/4 আর আলফা বিটার মান হচ্ছে 7/4। ওকে, আচ্ছা এখন এটা যদি অ্যানালাইসিস করি তাহলে কি হচ্ছে -3/4 ইন্টু এই 4 চলে যাবে উপরে আর নিচে আসবে হচ্ছে 7। এই 4 কাটা, তাহলে -3/7। অর্থাৎ আমাদের যে রাশিটার মান বের করতে বলছে এই রাশিটার মান হচ্ছে -3/7। আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা। খুবই সিম্পল, মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল এখান থেকে আমরা সলভ করে ফেলবো। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে দেখেন একটা ইকুয়েশন দেওয়া আছে 4x² - 6x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস 1/β প্লাস বিটা প্লাস 1/α এই পুরোটার মান বের করতে বলছে। তাহলে ওখানে দেখি একটু সিম্পলিফাই করি, আলফা প্লাস 1/β প্লাস বিটা প্লাস 1/α। তো এই আলফা আর এই বিটা এক জায়গায় আনেন, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে, এই যে বিটাটাকে এখানে নিয়ে আসলাম কেন? আচ্ছা, কারণ এই আলফা প্লাস বিটার মান আমরা বের করতে পারবো এখান থেকে মূলদ্বয়ের যোগফল। আর এই রাশি আর এই রাশি এক জায়গায় নিয়ে যান, মানে 1/β প্লাস 1/α। তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা, আর এখানে লসাগু করলে লসাগু হচ্ছে আলফা বিটা, এখানে থাকবে আলফা, এখানে থাকবে বিটা। তার মানে দেখছেন যে রাশিটা বের করতে বলছে, মানে এই যে রাশিটা, সেই রাশিটার মান আসলে আলফা প্লাস বিটা লাগবে, আলফা প্লাস বিটা লাগবে, আলফা বিটা লাগবে, মানে মূলদ্বয়ের যোগফল লাগবে, মূলদ্বয়ের গুণফল লাগবে। আমি আবার বলছি, আপনাকে যে রাশিটার মান বের করতে বলবে সেটা দেখে ঘাবড়াবেন না যে ভাই আপনি তো আমাদেরকে শুধু শিখাইছেন আলফা প্লাস বিটা আর আলফা বিটা, এই দুইটা জিনিস বের করা শিখাইছেন, বাকি অন্য কিছু কিন্তু বের করা শিখাইনি। কারণ বাকি অন্য কিছুকে একটু ভাঙাচোরা করলেই দেখবেন যে লাস্টের লাইনে এই দুইটার মাধ্যমেই প্রকাশ করা গেছে, মানে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল জানলেই হবে, ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটা মানে মূলদ্বয়ের যোগফল, তাহলে মূলদ্বয়ের যোগফল কি -b/a। মাইনাস বি কত? বি আবার -6 আর এ কত 4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে প্লাস 6/4। ওকে, আর আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল c/a, সি কত? সি হচ্ছে 1 আর এ কত? এ হচ্ছে 4। ওকে, আচ্ছা তাহলে এই আলফা প্লাস বিটার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 6/4
প্লাস উপরে আলফা প্লাস বিটা হচ্ছে 6/4 আর আলফা বিটা হচ্ছে 1/4। আচ্ছা এই 6/4, আচ্ছা আমি একটু এটার ক্যালকুলেশন এখানে করি সাইডে। এই 6/4 রেখে দিলাম প্লাস এই 6/4 ইন্টু এই 4 যাবে উপরে, নিচে হচ্ছে 1, এই 4 4 ক্যান্সেল, তাহলে 6/4 প্লাস হচ্ছে 6, লসাগু হচ্ছে 4, তাহলে এখানে 6 প্লাস 4 6 24, তাহলে উপরে হচ্ছে 30/4। দেখেন 30/4, তাহলে আমাদের উত্তর হচ্ছে 30/4। এবার কাটাকাটির সুযোগ আছে, 2 দুগুণে 4, 15 দুগুণে 30, তার মানে 15/2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 15/2। ঠিক আছে, 15/2, জি 15/2, এই সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। খুবই সিম্পল, এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এবার কি বলছে, এন ঘাত বিশিষ্ট সমীকরণের মূল কতটি থাকবে? এন ঘাত বিশিষ্ট সমীকরণের মূল কতটা বলেন তো? আমি কি বলছিলাম যে কোন সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত যত, ওই সমীকরণে মূল থাকবে ততটা, মানে সমাধান করলে ততটা মান আসবে, চলকের ততটা মান আসবে। যেমন দ্বিঘাত সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 2, তাই দ্বিঘাত সমীকরণের মূল 2টা। ত্রিঘাত সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 3, তাহলে মূল আসবে 3টা। তাহলে এন ঘাত মানে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে n, পাওয়ার n, তার মানে এখানে মূল থাকবে n সংখ্যক। ঠিক আছে, মূল থাকবে কত সংখ্যক? n সংখ্যক। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা সমীকরণ দেওয়া আছে x² - px + q = 0 সমীকরণের মূলদয় হচ্ছে আলফা বিটা। এই সমীকরণের মূলদয় হচ্ছে আলফা ও বিটা হলে এই মানটা বের করতে বলছে। আমাদের যে মানটা বের করতে বলছে সেটা কি? সেটা হচ্ছে α⁻³ প্লাস β⁻³ এই মানটা বের করতে বলছে। এখন α⁻³ মানে কি 1/α³ না? আর β⁻³ মানে কি 1/β³ না? তার মানে জিনিসটা আসলে এইটা। এখন এখানে লসাগু কি? লসাগু হচ্ছে α³ β³। তাহলে এই α³ কাটলে থাকবে β³ থাকবে কি β³ প্লাস β³ কাটলে থাকবে α³। এখন এই α³ কে সামনে আনলাম, β³ কে পিছনে নিলাম। যোগের ক্ষেত্রে সামনে পিছনে কোনো ব্যাপার না। আর α³ β³ কে লিখবো আলফা বিটা এর হোল কিউব লেখা যায়, যেহেতু আলফার উপর কিউব আছে, বিটার উপরে কিউব আছে, তাই আলফা বিটা হোল কিউব। এখন এই যে আলফা প্লাস বিটা, দেখেন α³ β³ এটাকে সূত্রে ভাঙা যায়। এই এর পরের লাইন এখানে লিখছি। এই α³ β³ কে লেখা যাবে আলফা প্লাস বিটা এর হোল কিউব -3 β ইন্টু আলফা প্লাস বিটা। আর নিচে থাকবে কি? নিচে থাকবে হচ্ছে আলফা বিটা এর হোল কিউব। ওকে ওকে, আচ্ছা এবার দেখেন আসলে এই মানটা বের করতে গেলে আমার আসলে কি লাগবে? আলফা প্লাস বিটা লাগবে আর আলফা বিটা লাগবে। দেখেন এছাড়া কিছু নেই, বুঝছেন? মানে আপনাকে যাই বের করতে বলুক, আপনি শিওর থাকবেন যে মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণফলের মাধ্যমে এটা বের করা যাবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে আলফা প্লাস বিটা বের করি। আলফা প্লাস বিটা কেমনে পাবেন? -b/a, মাইনাস বি মানে এখানে পি, বি আবার মাইনাস পি ডিভাইড বাই এ কত? 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস পি। আর মূলদয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কত? q/a, c/a, এ কত? 1, তাহলে আলফা বিটা ইকুয়াল টু c/a। ওকে, তাহলে আলফা প্লাস বিটার মান পি, এখানে আলফা প্লাস বিটার পরিবর্তে আমি বসাবো পি, তার উপর আছে কিউব -3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে কিউ, তাহলে 3 ইন্টু কিউ ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে পি। আর নিচে কি? আলফা বিটা, এই যে আলফা বিটার মান হচ্ছে কিউ, তার উপর দিলাম কিউব, তাহলে পি কিউব, সরি তাহলে কি হচ্ছে? পি কিউব -3p³ আর নিচে কি? কিউ কিউব, তাহলে পি কিউব -3p³ ডিভাইডেড বাই কিউ কিউব। এইভাবে অপশন থাকবে, এই যে পি কিউব -3p³ ডিভাইডেড বাই কিউ কিউব। ঠিক আছে, আচ্ছা তাহলে বি নাম্বার অপশন আমাদের উত্তর। ওকে জি, খুবই সিম্পল। এভাবে যত ধরনের প্রশ্ন আসছে সবই মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণফলের মাধ্যমে বের করা যাবে। ঠিক আছে, শুধু মাথা ঠান্ডা করে অঙ্কটা করবেন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, একটু পানি বিরতি দিলাম। এটা সলভ করেন তো আপনারা। বলছে 9x² - 12x + 4 = 0 দ্বিঘাত সমীকরণের মূলদয় আলফা বিটা হলে মূলদয়ের অনুপাত কত? এখানে আমাকে মূলদয়ের অনুপাত বের করতে বলছে। তাহলে মূলদয় কিন্তু বলে দিছে, একটা মূল আলফা একটা মূল বিটা। মূলদয়ের অনুপাত চাইছে, মানে α/β চাইছে। কি বের করতে বলছে? α/β = what? ওকে, আচ্ছা এখন মূলদয়ের অনুপাত বের করতে বলছে। এখন মূলদয়ের অনুপাত মানে তো আলফা ডিভাইডেড বাই বিটা। এখন এই আলফা ডিভাইডেড বাই বিটা থেকে কি আমি কোনোভাবে মানে আলফা প্লাস বিটা
বা আলফা বিটা এই দুইটা রাশি আনতে পারতেছি না। তা মানে এই অঙ্কে কিছু করার নাই, এই অঙ্কে আপনাকে সরাসরি এই সমীকরণ সমাধান করে দুইটা মূল বের করতে হবে, মানে আলফা বিটার মান আলাদা করে বের করে তারপর অনুপাত করতে হবে, কিছু করার নেই। এখন একটা সমীকরণের মূল নির্ণয় করতে কিভাবে, x = -b ± স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে এই সমীকরণ দিয়ে মানে এই সমীকরণের মূলগুলা মানে মূলের মানটা বের করতে হবে, এছাড়া কিছু করার নেই। হ্যাঁ, সরাসরি মূল আগে বের করতে হবে। তাহলে মাইনাস, এটা সূত্রের মাইনাস, আর এখানে b এর মান -12 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মানে -12 এর স্কয়ার মাইনাস 4ac, এ কত, এ হচ্ছে 9, c কত, c হচ্ছে 4, ওকে, নিচে হচ্ছে 2a, তাহলে 2 × a কত, এ হচ্ছে 9। আচ্ছা দেখেন, তাহলে মাইনাস মানে হচ্ছে +12 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 12, এই যে মাইনাসের উপর স্কয়ার মানলে তো মাইনাস থাকবে না, আর 12 স্কয়ার 144 মাইনাস 4 9 36 4 36 144, ওকে, আর নিচে হচ্ছে 9 2 × 18, তাহলে 12 প্লাস মাইনাস এটা তো 0 হয়ে যাচ্ছে, 144 মাইনাস 144 মানে 0, 0 রুট করলে 0, নিচে হচ্ছে 18, তার মানে 12 ডিভাইডেড বাই 18, তাহলে কাটাকাটি যায় 6 2 × 12 3 6 18, তাহলে 2/3। এবার আমাকে বলেন তো x এর কয়টা মান বের হয়েছে? হ্যাঁ 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 করে দিচ্ছি x এর কয়টা মান বের হয়েছে বলেন তো, x এর মান কয়টা বের হয়েছে, কাইন্ডলি রেসপন্স করেন। x এর কয়টা মান বের হয়েছে? হ্যাঁ, মিডল টার্ম হবে, আমি করে দিব, সমস্যা নেই। x এর কয়টা মান বের হয়েছে, মানে চলকের কয়টা মান বের হয়েছে বা মূল কয়টা আসছে, কথা বলছে না। চলকের মান আসছে একটা না, এদিকে দেখেন, চলকের মান আসছে একটা, 2/3, কারণ প্লাস মাইনাসের পরের অংশ কি আসছে 0, তার মানে এই অংশটা কি মূলের উপর কোনো ইফেক্ট ফেলছে না, আমার কথা কি বুঝছেন? তো যখন এরকম সমাধান করে x এর একটা মান আসবে, মানে প্লাস মাইনাসের পরে 0 আসবে, তখন বুঝবেন যে আসলে x এর দুইটা মানই সমান, এই অঙ্কে x এর দুইটা মান সমান, মানে মূল দুইটা সেম আসবে। আমার কথা কি বুঝছেন? এরকম কেস যখন তৈরি হবে যে x এর একটা মান আসছে আর একটা মানে প্লাস মাইনাসের পরে 0 হয়ে গেছে, তখন বুঝবেন যে x এর যে দুইটা মানের দুইটাই একই আসবে, তার মানে এখানে দুইটা মানই 2/3, তার মানে x এর যে দুইটা মান, একটা হচ্ছে আলফা সেটাও 2/3, আর একটা হচ্ছে বিটা ওইটাও 2/3, তার মানে এই সমীকরণের মূলদ্বয় সমান, এই সমীকরণের মূল দুইটা কি সমান, ওকে। আচ্ছা, তাহলে এখন আলফা ইস টু বিটা চাইছে, মানে আলফা ডিভাইডেড বাই বিটা, আলফার মানও 2/3, বিটার মানও 2/3, তাহলে উপরেও যা নিচেও তাই, ভাগ করলে কি হবে 1/1, 1/1 মানে 1:1, কথা কি বুঝছেন? মূল দুটো সমান, ওকে, এই যে 1 নম্বর অপশন। এখন এইটা যদি এই সমীকরণ না দিয়ে, এই সমীকরণ দিয়ে না করে মিডল টার্ম করে করেন তাও হবে, দেখেন আমি করে দিচ্ছি। এখানে কি 9x² মাইনাস 12x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, ওকে। আচ্ছা দেখেন, এখন মিডল টার্ম করতে হলে এই 9 এর সাথে আগে 4 কে গুণ করতে হবে, 9 আর 4 গুণ করলে 4 9 36, 36 কে আমরা যদি লিখি 6 গুণ 6, তাহলে 6 আর 6 মিলে কত হয় 12 হয়, তার মানে 6 আর 6 করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 9x² মাইনাস 6x মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখেন 3x কমন আছে, 3x কমন নিলে এখানে থাকবে x মাইনাস 3, সরি x মাইনাস 2, হ্যাঁ, মাইনাস 6 কমন নিলে, মাইনাস 2 কমন নিলে, মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে 3x, এই মাইনাস প্লাসে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 2, সরি এখানে থাকবে 3x, দেখেন 3x কমন নিলে এখানে থাকবে 3x মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখানে থাকছে 3x মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0, তাহলে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে 3x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2/3, আবার এইটা ইকুয়াল টু 0, তাহলে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা সমাধান করলে x ইকুয়াল টু 2/3 আসবে, দেখছেন? তার মানে x এর যে দুইটা মান আছে, দুইটা মানই সেম, সমান আসছে, এই জন্য 1:1, আপনি যেভাবে করেন হবে, সমস্যা নেই। নেক্সট, আচ্ছা 31 করব, 31 করার আগে আমরা এখন থিওরি পড়ব, এখন আমরা নতুন থিওরি পড়ব, 30 পর্যন্ত কমপ্লিট হলো, হ্যাঁ, এখন আমরা নতুন থিওরি পড়ব। আমি একটু আপনাদেরকে বলে রাখি, এখন যে থিওরি পড়াচ্ছি সবাই একটু মনোযোগ দেন প্লিজ, কাইন্ডলি।
এখন দেওয়া হয় না, কিভাবে বুঝলেন? ক্লাসের পরে ক্লাস নোট দেওয়া হয়, কিন্তু যেদিন ক্লাস হচ্ছে তার পরের দিনই দেওয়া হচ্ছে না, দেওয়া সম্ভব হচ্ছে না, একটু দেরি হচ্ছে। হ্যাঁ, হয়তো 3-4 দিন দেরি হচ্ছে একটা ক্লাসের নোট দিতে। ক্লাস নোট দেওয়া হয় 36 পর্যন্ত অলরেডি দেওয়া আছে, আপনি একটু দেখবেন। হ্যাঁ, 36-এর পরের গুলা হয়তো 2-4 দিনের মধ্যে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখন আমরা পড়বো হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়। দেখেন, একটি দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়, মানে দ্বিঘাত সমীকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়। ওকে, একটি দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়, সবাই একটু মনোযোগ দিবেন। আচ্ছা, এখন দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়। প্রশ্ন হচ্ছে আসলে মূলের প্রকৃতি বলতে কি বোঝায়, একটু তাকাবেন প্লিজ। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের মূলগুলা যে বের করি, এগুলো কি বের হয়? এক্স এর যে মানগুলা বের হয় বা মূলগুলা বের হয়, এগুলা কি? একটু তাকান প্লিজ। দ্বিঘাত সমীকরণের যে মূলগুলা বের করি, মানে এক্স এর যে মান বের করি, এগুলা কি? এগুলোর জেনারেল পরিচয় কি? আমাকে বলেন তো, এগুলো একদম জেনারেল পরিচয়, একদম সাধারণ পরিচয় কি বলেন তো দেখি। দ্বিঘাত সমীকরণের মূলগুলা যে বের করি, মানে এক্স এর যে মানগুলা বের করি, এই এক্স এর মানগুলো, এদের সাধারণ পরিচয় কি বলেন? রেসপন্স করতে হবে, সাধারণ পরিচয় কি? দেখি আজকে কার আইকিউ কেমন। বলছে না কেউ ভয়ে? হ্যাঁ, এদের সাধারণ পরিচয় কি? কথা বলতে হবে প্লিজ। আমি আবার বলছি, একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে যে এক্স এর মান বের করেন, দুইটা যে মান বের করেন, এদের সাধারণ পরিচয় হলো সংখ্যা। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ আন্না রয়। এদের সাধারণ পরিচয় হলো সংখ্যা। এরা কি সংখ্যা না? না, বাস্তব সংখ্যা সবসময় তো বলা যাবে না। জানি না, আপনি বলেন। না, আপনাদের মধ্য থেকে অনেকে উত্তর দিবে। সবাই জানে না, এটা তো আমি বিশ্বাস করি না। না, বাস্তব সংখ্যা তো বলিনি, সংখ্যা। বাস্তব সংখ্যা কিনা সেটা পরের বিষয়। এদের সাধারণ পরিচয় হলো এরা সংখ্যা। এইটুকু বুঝছেন? এদের সাধারণ পরিচয় কি? এরা হলো সংখ্যা। আমি এটা জানতে চাচ্ছিলাম। তাহলে এক্স এর যে মান বের করলেন 2/3 আসলো, এটা কি সংখ্যা না? ইয়েস। এখন তার মানে হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। এই মূল কি? এই মূলগুলো কি সংখ্যা না? এই মূল মানে কি সংখ্যা না? ইয়েস। তাহলে মূলের প্রকৃতি মানে এই সংখ্যাগুলোর প্রকৃতি কেমন? সংখ্যাগুলোর প্রকৃতি মানে কি জানেন? সংখ্যাগুলোর প্রকৃতি মানে এই সংখ্যাগুলো কি বাস্তব নাকি জটিল নাকি মূলদ নাকি অমূলদ, এরকম। তাহলে মূলের প্রকৃতি মানে মূলগুলো কেমন? একটু তাকান এদিকে। মূলের প্রকৃতি মানে মূলগুলো কেমন? মূলগুলো কি বাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা? মূলগুলো কি শূন্য? হ্যাঁ, মূলগুলো কি মূলদ নাকি অমূলদ, এরকম। মানে কখন মূলগুলা কেমন হবে? আমার কথা কি বুঝছেন? এবার ক্লিয়ার হয়েছে? তাহলে মূলের প্রকৃতি মানে মূলগুলো কেমন, মূলগুলো কি বাস্তব নাকি জটিল নাকি মূলদ নাকি অমূলদ, হ্যাঁ, এই কথাগুলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, জি, এখন একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে? মূলের প্রকৃতি কেমন হবে? সেটা বাস্তব হবে নাকি জটিল হবে নাকি মূলদ হবে নাকি অমূলদ হবে নাকি জিরো হবে নাকি একজন আরেকজনের বিপরীত হবে নাকি একজন আরেকজনের বিপরীত সংখ্যা চিহ্ন বিশিষ্ট হবে? এগুলো সব কিছু ডিপেন্ড করছে একটা রাশির উপর। এদিকে তাকান, একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে? মূল কি? একটা দ্বিঘাত সমীকরণের মূল কি? এক্স না? আর এক্স ইকুয়াল টু কি? মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac
ডিভাইডেড বাই টুয়াইস এ। এই যে একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যে পি কিউ এ বি সি এগুলো আসতেছে, এগুলোর মান হিসেবে যদি ওখানে পি কিউ না থেকে সংখ্যা থাকতো তাহলে কি সংখ্যা হতো না? এগুলো সংখ্যার মধ্যে, এই পি কিউ এগুলো সংখ্যার মধ্যে, মানে পি কিউ এর মানটা হিডেন হিডেন। এটা পি এর মান যাই হোক, পি কিউ এর মান আপনি বলছেন যে পি কিউ এর মাধ্যমে যে অপশন আসতেছে, তো পি কিউ এর মাধ্যমে যে উত্তরগুলো আসতেছে সেগুলোও অবশ্যই এই পি কিউ এর মান সংখ্যার বাইরে অন্য কিছু চিন্তা করা যাবে না। এই পি কিউ এর মান মনে করেন যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে যে পি কিউ আছে সংখ্যার পরিবর্তে সি আছে, এগুলাও সংখ্যার বাইরে অন্য কিছু দেওয়া যাবে না। এখানে আপনি চাইলেই অন্য কিছু চিন্তা করতে পারেন না, যাই চিন্তা করেন সংখ্যার মধ্যেই চিন্তা করতে হবে। আমার কথা কি বুঝছেন আব্দুল্লাহ আল মামুন ভাইয়া? আচ্ছা, এইটা হলো, এদিকে তাকান, এইটা হলো একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। আর এই দ্বিঘাত সমীকরণ সমাধান করলে এর যে মূল পাবো সেই মূল হচ্ছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। এখন আমাদেরকে বের করতে হবে যে এই যে দ্বিঘাত সমীকরণের মূল, এদিকে তাকান, এদিকে প্লিজ খুব মনোযোগ দেন, খুব মানে বুঝতে পারলে এগুলো মুখস্থ করতে হবে না, আবার বুঝতে না পারলে মুখস্থ করবেন কিন্তু মনে থাকবে না। হ্যাঁ, এই দ্বিঘাত সমীকরণের মূল মানে এক্স এর মান এটা কেমন হবে, এই এক্স এর মানটা কেমন হবে আমাদেরকে সেটা বের করতে হবে। বাস্তব নাকি অবাস্তব, নাকি মূলদ নাকি অমূলদ, নাকি জিরো, নাকি একজন আরেকজনের উল্টা। হ্যাঁ, এখন এই এক্স এর মানটা কেমন হবে এটা ডিপেন্ড করে কেবল এই যে রুটের মধ্যে যে রাশিটা আছে, এদিকে তাকান প্লিজ, রুটের মধ্যে যে রাশিটা আছে এই যে মানে একটা দ্বিঘাত সমীকরণের মূল বা এক্স এর মান কেমন হবে এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে এই রুটের মধ্যে যে রাশিটা আছে, এদিকে তাকান, এই রুটের মধ্যে যে রাশিটা আছে ওই রাশিটার উপর। আমি আপনাকে বুঝাবো যে কেন এই রুটের মধ্যে রাশিটার উপর ডিপেন্ড করে, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এটা আমি বুঝাবো, টেনশন করেন না। শুধু আগে মাথায় রাখেন যে একটা দ্বিঘাত সমীকরণের মূল বা এক্স এর মান কেমন হবে এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে এই রুটের মধ্যে যে রাশিটা আছে, এই যে রুটের মধ্যে যে রাশিটা আছে ওই রাশিটার উপর। এই জন্য রুটের মধ্যে যে রাশিটা আছে, রুটের মধ্যে রাশিটা কি বলেন তো? রুটের মধ্যে রাশিটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac না? রুটের মধ্যে রাশিটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac। হ্যাঁ, এটা দ্বিঘাত সমীকরণের মূল বা এক্স এর মান কেমন হবে এটা ডিপেন্ড করে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর। সম্পূর্ণরূপে, পুরোটাই সম্পূর্ণরূপে ডিপেন্ড করে বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর। এই জন্য এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক। নিশ্চায়ক, একে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিটারমিনেন্ট, ডি দ্বারা প্রকাশ করা হয়, নিশ্চায়ক। এখন এর নাম কেন নিশ্চায়ক হলো? এদিকে তাকান, বি স্কোয়ার মাইনাস 4ac এই পুরো রাশিটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক। এটার নাম কেন নিশ্চায়ক হয়েছে? এটার নাম নিশ্চায়ক হওয়ার কারণ একটা দ্বিঘাত সমীকরণের মূল কেমন হবে তার নিশ্চয়তা এই প্রদান করে, তার নিশ্চয়তা প্রদান করে, এই জন্য নাম হয়েছে নিশ্চায়ক বা পৃথায়কও বলে। আবার পৃথায়কও লেখা আছে অনেক জায়গা, দেখবেন পৃথায়ক, পৃথায়ক বা নিশ্চয়ক, ডিটারমিনেন্ট, ডি দ্বারা প্রকাশ করে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের মূল কেমন হবে এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে ওই রুটের মধ্যে যে রাশিটা আছে, মাথায় রাখবেন রুটের মধ্যে যে রাশিটা আছে তার উপর। তাহলে রুটের মধ্যে কে আছে? বি স্কোয়ার মাইনাস 4ac। যেহেতু একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর, তাই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক। কেন? কারণ ও নিশ্চয়তা প্রদান করছে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac টার্মটা নিশ্চয়তা প্রদান করছে যে এই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতিটা কেমন হবে, বাস্তব হবে নাকি অবাস্তব, আমি দেখাবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলে? নিশ্চয়ক বা পৃথায়ক। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো প্লিজ, কাইন্ডলি কোনো কোশ্চেন। এখন প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এই যে রুটের মধ্যে যে রাশিটা আছে এর উপর কেন ডিপেন্ড করতেছে? অনেকে বলে যে ভাই এই রাশির উপর কেন ডিপেন্ড করতেছে, এর কারণ কি? হ্যাঁ, এই বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর ডিপেন্ড করতেছে, এর কারণ আছে। বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর ডিপেন্ড করার কারণ হচ্ছে, কারণ এর উপর একটা স্পেশাল পোশাক আছে, এর উপর একটা স্পেশাল চিহ্ন আছে, সেটা রুট। এই বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরে এই রুট থাকার কারণে এই জিনিসটা স্পেশাল হয়ে গেছে। বি স্কোয়ার মাইনাস 4ac টার্মটাই স্পেশাল হয়ে গেছে। কেন?
কারণ আমরা জানি, এদিকে তাকান, এদিকে, আমরা জানি রুটের মধ্যে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা আসে তাহলে এই ফলাফল মূলদ হয়। রুটের মধ্যে যদি পূর্ণবর্গ ব্যতীত অন্য কিছু আসে তাহলে এই ফলাফল অমূলদ হয়। রুটের মধ্যে যদি নেগেটিভ সংখ্যা আসে তাহলে এই ফলাফল জটিল হয়। এদিকে তাকান প্লিজ। তার মানে রুটের মধ্যে ভিন্ন ভিন্ন সংখ্যা আসলে এগুলোর পরিচয় ভিন্ন ভিন্ন হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে রুটের মধ্যে যদি পূর্ণবর্গ কিছু আসে তাহলে ফলাফল মূলদ, রুটের ভেতর পূর্ণবর্গ ছাড়া কিছু আসলে ফলাফল অমূলদ, রুটের ভেতর নেগেটিভ কিছু আসলে ফলাফল জটিল। তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এদিকে তাকান, বি স্কোয়ার মাইনাস 4ac টার্মটা যেহেতু রুটের মধ্যে আছে, তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়, কারণ এবিসির মান বসালে তো এটা একটা সংখ্যা আসবে, সেই সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয়ে যায় তাহলে তো এই জিনিসটার উপর রুট আছে, রুটের মধ্যে পূর্ণবর্গ, ফলাফল মূলদ হয়ে যাবে। ইয়েস, এই বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি পূর্ণবর্গ না হয় অন্য কোনো সংখ্যা হয় তাহলে তো ভাইয়া তখন এই রুটটা উঠবে না, তখন এটা অমূলদ হয়ে যাবে। এই বি স্কোয়ার মাইনাস 4ac মানটা যদি নেগেটিভ কোনো কিছু আসে তাহলে রুটের মধ্যে নেগেটিভ, তাহলে জিনিসটা জটিল হয়ে যাবে। তার মানে বুঝছেন, এর উপরে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরে রুট থাকার কারণে এই বি স্কোয়ার মাইনাস 4ac টার্মটা স্পেশাল হয়ে গেছে। কারণ এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যখনই নেগেটিভ হবে তখন এই রুটের ভিতর নেগেটিভ হওয়ার জন্য জিনিসটা জটিল হয়ে যাবে। তো এইটুক জটিল হওয়া মানে পুরোটা জটিল হয়ে যাওয়া, আর এই পুরোটা জটিল হয়ে যাওয়া মানে এক্স এর মান জটিল হয়ে যাওয়া, আর এক্স এর মান মানে সমীকরণের মূল, তার মানে সমীকরণের মূল জটিল হয়ে যাবে। এই মানটা যদি বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি পূর্ণবর্গ হয় তার উপর থেকে রুট উঠে যাবে, আর রুট উঠে গেলে এই পুরো ফলাফলটা মূলদ হয়ে যাবে, মানে এক্স এর মানটা মূলদ হয়ে যাবে। আর এক্স মানে তো মূল, তার মানে মূলগুলো তখন মূলদ হবে। এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি পূর্ণবর্গ ছাড়া অন্য কিছু হয় তখন এই রুটটা থেকে যাবে, আর রুট থাকলে এই ফলাফল অমূলদ, আর অমূলদ সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করলে ফলাফল অমূলদ হবে, তার মানে এক্স এর মানটা অমূলদ হবে, মানে মূলগুলো অমূলদ হবে। তার মানে এবার কি বুঝছেন যে কেন বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরে ডিপেন্ড করছে, অন্য কোনো কিছুর উপর না? এবার কি বুঝছেন? প্লিজ একটু রেসপন্স করেন তো, যে মানে একটা দ্বিঘাত সমীকরণের মূল কেমন হবে, মানে মূলের প্রকৃতি কেমন হবে, সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে বি স্কোয়ার মাইনাস 4ac ওই টার্মটার উপর। এই জন্য ওই টার্মটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক, কারণ ওই বি স্কোয়ার মাইনাস 4ac নিশ্চয়তা প্রদান করবে যে আসলে মূলটা কেমন হবে, অন্য কোনো কিছু না। ওকে, আচ্ছা, সবাই ক্লিয়ার? এখন আমরা এখান থেকে বেশি না, মাত্র 6টা বা 7টা কন্ডিশন পড়ব যে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো কখন কেমন হবে। এদিকে তাকান, একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, এই মূলের প্রকৃতি কখন কেমন হবে। হ্যাঁ, নাম্বার 1 প্লিজ, শর্ত, 7টা শর্ত। শর্ত 1, আমরা কি বলছি? দ্বিঘাত সমীকরণের মূল কেমন হবে এটা ডিপেন্ড করে কার উপর? বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর। এদিকে তাকান, তাহলে 1 নাম্বার শর্ত, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 এর চেয়ে বড় হয়। এদিকে তাকান, আচ্ছা বলেন তো এই বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান কেমন হতে পারে? এটার মান 0 সমান হতে পারে? এমন হতে পারে যে এ বি সির মান এমন যে এটার মান 0 হয়ে গেছে, হতেই পারে। এমন হতে পারে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান পজিটিভ সামথিং হতে পারে না? আবার এমন হতে পারে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান নেগেটিভ সামথিং হতে পারে। এই তিনটাই তো পসিবল। রেসপন্স করেন, বি স্কোয়ার মাইনাস 4ac এর কিন্তু এই তিনটা মান পসিবল। হয় বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হবে, মানে এই যে এ বি সি এইগুলোর মান এখানে বসালে পরে হয় 0 হবে, না হলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান পজিটিভ হবে, না হলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান নেগেটিভ সামথিং হবে। এর বাইরে কি পসিবল? এর বাইরে পসিবল না। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর এই তিনটা মান পসিবল। হ্যাঁ, এখন আমরা তাহলে এই তিনটা মানের জন্য এরকম তিনটা কন্ডিশন আসবে এখানে। এই যে শর্ত 1, তাহলে কোনো কিছুর মান ধনাত্মক হওয়া, যেমন এক্স এর মান যদি ধনাত্মক হয়, এই ধনাত্মক সংখ্যাকে লেখা হয় এইভাবে, এক্স গ্রেটার দ্যান 0। এক্স গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ এক্স পজিটিভ। এদিকে তাকান, এক্স গ্রেটার দ্যান 0 মানে এক্স এর মান 0 এর চেয়ে বড়, আর 0 এর চেয়ে বড় সংখ্যাগুলোকে বলে ধনাত্মক সংখ্যা। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 এর মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান ধনাত্মক হলে। তার মানে এখানে দুই ভাবে আসতে পারে, বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে, বা বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক হলে। আবার বলছি, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 মানে এই মানটা 0 এর চেয়ে বড়,
কোনো কিছু জিরোর চেয়ে বড় হওয়া মানে তার মানটা পজিটিভ হওয়া, বুঝছেন? তাই লিখছি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে বা বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক হলে মূলদ্বয় কেন বলতেছি? কারণ একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, আবার বলছি একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, মূলদ্বয় এদিকে তাকান, মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। বাস্তব ও অসমান হবে, মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। বাস্তব কেন বলতেছি? কারণ রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা যদি আসে তাহলে জটিল, আর নেগেটিভ না আসে যদি পজিটিভ আসে তাহলে বাস্তব। রুটের মধ্যে পজিটিভ সংখ্যা থাকলে বাস্তব, যেমন √5 এটা বাস্তব। হ্যাঁ বাস্তব, সেটা অমূলদ হতে পারে, যেমন √16 এটাও বাস্তব, এটা মূলদ। কারণ বাস্তব সংখ্যাই তো দুই প্রকার, মূলদ অমূলদ, মানে মূলদ অমূলদ দুইটাই তো বাস্তব, তাই না? রুটের মধ্যে পজিটিভ সামথিং মানে বাস্তব, সোজা কথা, আর রুটের মধ্যে নেগেটিভ সামথিং মানে হচ্ছে জটিল। আচ্ছা, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0-র চেয়ে বড় হয় তাহলে, বা বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক হয়, সেক্ষেত্রে একটা দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল আসবে বা এক্স এর মান আসবে, সেই মূল দুইটা বাস্তব হবে এবং অসমান হবে। আচ্ছা, কেন এরকম? দেখেন, আমাদের যে মূল x = -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2ac, এই তো। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0-র চেয়ে বড় হয়, মানে ধনাত্মক হয়, এদিকে তাকান, তার মানে রুটের মধ্যে পজিটিভ সামথিং, রুটের মধ্যে পজিটিভ মানে হচ্ছে বাস্তব। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি পজিটিভ হয়, তার মানে রুটের মধ্যে পজিটিভ কিছু একটা, তো রুটের মধ্যে পজিটিভ কিছু একটা মানে বাস্তব। তার সাথে -b, এটাও তো একটা বাস্তব সংখ্যা, এগুলো বাস্তব। তার মানে পুরো ফলাফলটা বাস্তব হবে এবং অসমান হবে। অসমান মানে কি? অসমান মানে হচ্ছে এক্স এর যে দুইটা মান আসবে, এদিকে তাকান, মানে মূল দ্বয় মানে কি? এক্স এর যে দুইটা মান আসবে, না, সেই দুইটা মান অসমান হবে, মানে মূল দ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। অসমান হবে মানে সমান হবে না, মানে এক্স এর যে দুইটা মান আসবে, সেই দুইটা মান দুইটা ভিন্ন মান আসবে। আমরা একটা সমীকরণ সমাধান করে এক্স এর দুইটা মান পাই না? যেমন একটা মান গতদিন করাইছিলাম, একটা মান পেয়েছিলাম 3, একটা মান পেয়েছিলাম 2, অসমান মান, একটা 3 একটা 2, মানগুলো অসমান। এই যে 3 আর 2 কি সমান না? তাই বলছে যে বাস্তব ও অসমান। কেন অসমান হয় আমি বলছি, দেখেন এটা একটু তাকান, এই -b এর সাথে এখানে আছে প্লাস মাইনাস, তার মানে আমি এই প্লাস চিহ্ন নিয়ে আমি একটা মান পাবো, মাইনাস চিহ্ন নিয়ে একটা মান পাবো। তাহলে আপনারাই আমাকে বলেন, -b এর সাথে যদি আমি কিছু একটা এখান থেকে যোগ করি তাহলে যে মান আসবে, আর -b থেকে যদি আমি এখানে বিয়োগ করি তাহলে কি সেই মান আসবে? আসবে না। তার মানে আমি যদি প্লাস চিহ্ন নিয়ে একটা মান বের করি, মাইনাস চিহ্ন নিয়ে একটা মান বের করি, তাহলে আমার দুইটা মান ভিন্ন ভিন্ন আসবে না? আসবে না? ইয়েস, তাই বলা হচ্ছে মূলদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। অসমানের অর্থ হচ্ছে এখান থেকে যে দুইটা মান বেরোবে এক্স এর, সেই মান দুইটা সমান হবে না। সমান না হওয়ার কারণ হচ্ছে এই প্লাস মাইনাস। তাহলে মাথায় রাখবেন, বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি 0-র চেয়ে বড় হয় বা ধনাত্মক হয়, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো হবে বাস্তব এবং অসমান। বাস্তব এবং অসমান ক্লিয়ার হয়েছে কিনা বলেন প্লিজ? একটু ক্লিয়ার কিনা প্লিজ? রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে হবে না। কেন বাস্তব হবে, কেন অসমান হবে, কনসেপ্ট বুঝতে হবে। হ্যাঁ, ডিফারেন্ট হবে, কারণ প্লাস চিহ্ন নিলে আপনি যে মান পাবেন, মাইনাস চিহ্ন নিলে সেই মান পাবেন না, মানে ভিন্ন মান পাবেন। ভিন্ন মান পাবেন বলেই বলা হচ্ছে যে এই এক্স এর যে দুইটা মান আসবে, মানে মূলদ্বয়, সেটা অসমান হবে। ওকে, আচ্ছা, এইবার এখানে নোট দিবেন, এই 1 নম্বর শর্তের মধ্যে নোট দিবেন। ওকে, থ্যাংক ইউ। এই বাস্তব ও অসমান মূলগুলো দুই রকম হতে পারে। বাস্তব এবং অসমান মূলগুলো দুই রকম হতে পারে। নাম্বার 1, এই শর্ত 1-এর মধ্যে কিন্তু আবার দুইটা সাব শর্ত আসতেছে। বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হলে মূলগুলো মূলদ হবে। নাম্বার 2, বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ না হলে
পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ হবে, না হলে মূলদ্বয় অমূলদ হবে। আচ্ছা একটু তাকান তো, আমরা একটু তাকান, বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করছিলাম? 2 ভাগে, মনে আছে? বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করছিলাম, মূলদ আর অমূলদ। তাহলে এখানে যেহেতু আমরা বলছি বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 এর চেয়ে বড় হয় বা ধনাত্মক হয়, তাহলে মূলদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। তো এই বাস্তব সংখ্যা কয় রকম ছিল? 2 রকম, মূলদ আর অমূলদ। তার মানে মূলদ্বয় যেহেতু বাস্তব হবে, তাহলে বাস্তবের মধ্যে তো 2টা ভাগ থাকবে, একটা ভাগ থাকবে মূলদ, একটা ভাগ থাকবে অমূলদ। তাই মূলদ কখন হয়? যখন রুটের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আসে। তাহলে আমরা যে x এর যে মান বের করতেছি, x = -b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে এই x এর মান ডিপেন্ড করতেছে b স্কয়ার মাইনাস 4ac এর উপর। তো b স্কয়ার মাইনাস 4ac এর উপর আবার রুট আছে, তাহলে এই b স্কয়ার মাইনাস 4ac এর মান যদি পূর্ণবর্গ কিছু একটা আসে, পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গ সংখ্যার উপর থেকে রুট তো চলে যাবে। তো রুট চলে গেলে ফলাফল মূলদ চলে আসবে, আমরা জানি রুট উঠে গেলে মূলদ। এই জন্য x এর মান হবে মূলদ। কখন হবে? যখন এই b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ কিছু হবে, মানে এই b স্কয়ার মাইনাস 4ac এর মান মনে করেন 49 আসলো। যদি 49 আসে, তখন এখানে 49 বসালে এই রুটটা কি থাকবে? থাকবে না, মানে ফলাফল মূলদ হয়ে যাবে, মানে x এর মান মূলদ হবে। এই জন্য বলছি b স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয়, মানে এই অংশটা যদি পূর্ণবর্গ হয়, তাহলে মূলদ্বয় মূলদ হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন b স্কয়ার মাইনাস 4ac এর মান দেখা গেল পূর্ণবর্গ না, মনে করেন b স্কয়ার মাইনাস 4ac মান হচ্ছে 8। তো 8 এর এই তার মানে রুটের মধ্যে 8 বসাবেন, তো 8 এর উপর থেকে তো রুট ওঠে না, মানে রুট থেকে যাবে, আর রুট থেকে গেলে পরে তো ফলাফল অমূলদ। মনে আছে মূলদ অমূলদে পড়াইছি, তার মানে x এর মান অমূলদ হয়ে যাবে। তাই বলছে b স্কয়ার মাইনাস 4ac এর মান যদি পূর্ণবর্গ না হয়, তাহলে মূলদ্বয় কি হবে? অমূলদ হবে। এইটুকু বলছেন কিনা বলেন? প্লিজ রেসপন্স করতে হবে। এই 1 নাম্বার শর্তের মধ্যে 2টা সাব শর্ত, এটা বুঝছেন কিনা? না বুঝলে প্রশ্ন করতে হবে। বুঝে বুঝে না পড়লে রিয়েলি এতগুলা কন্ডিশন মাথায় থাকবে না, যে কি মানে কি হলে কি হবে, এগুলো কিছুই মনে থাকবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমাকে বলেন, b স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয়, তাহলে যে মূলদ্বয় মূলদ হবে? মূলদ্বয় মূলদ হবে, ঠিক আছে, মূলদ্বয় মূলদ হবে। মূলদ্বয় কি বাস্তব হবে না? আচ্ছা এই 2টা কন্ডিশনে কি বাস্তব হবে না? আমি আবার বলছি, এই 2টা কন্ডিশনে কিন্তু বাস্তব তো হবেই, কারণ বাস্তবের মধ্যে এই 2টা কন্ডিশন। তার মানে মূলগুলো বাস্তব হবে, এক্সট্রা করে বলতেছি, হ্যাঁ বাস্তব হবে এবং মূলদ হবে, কারণ মূলদ হলে তো বাস্তব হতেই হবে, কারণ মূলদ অমূলদ সংখ্যা তো বাস্তব সংখ্যার ভেতর থেকে আসছে। তার মানে b স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয়, তাহলে মূলদ্বয় বাস্তব হবে, মূলদ হবে, অসমান হবে। অসমান কথাটা কিন্তু উল্লেখ করতেই হবে। তাহলে b স্কয়ার মাইনাস 4ac আপনারা এইভাবে লিখবেন, b স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয়, তাহলে মূলদ্বয় বাস্তব হবে, মূলদ হবে, অসমান হবে। কারণ অসমান তো হবেই, কারণ এখানে প্লাস মাইনাস আছে না, তো প্লাস মাইনাসের পরে এখানে যদি কিছু একটা আসে, তাহলে প্লাস চিহ্ন নিয়ে যা পাবেন, মাইনাস চিহ্ন নিয়ে তো তা পাবেন না। তার মানে ডিফারেন্ট মান আসবে, মানে x এর যে 2টা মান আসবে তারা ডিফারেন্ট। পূর্ণবর্গ হলেও অসমান, পূর্ণবর্গ না হলেও অসমান। স্যার বাস্তব হবে, দেখেন b স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয়, তাহলে মূলদ্বয় বাস্তব হবে, মূলদ হবে, অসমানও হবে। অসমান হবে না এখানে এই মানটা এখানে। আচ্ছা রুট উঠে গেলে কি এখান থেকে প্লাস মাইনাস উঠে যাচ্ছে? সহজ করে বোঝেন, রুট উঠে যাওয়ার পরে তো প্লাস মাইনাস তো থাকতেইছে, তাহলে প্লাস চিহ্ন নিয়ে আপনি যে মান পাবেন, মাইনাস চিহ্ন নিয়ে তো সে মান পাবেন না, ভিন্ন মান পাবেন। তার মানে ভিন্ন মান পাবেন, অসমান হয় না। আর b স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ না হয়, তাহলে এই রুট সরবে না, মানে ফলাফল অমূলদ আসবে, মানে x এর মান অমূলদ আসবে। তো অমূলদ হলে তো বাস্তব তো হবে, তার মানে b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ না হলে মূলদ্বয় বাস্তব হবে, অমূলদ হবে এবং অসমান হবে। মানে বাস্তব এবং অসমান এই 2টা কথা কিন্তু এদের সাথে যুক্ত থাকবে। ক্লিয়ার কিনা? ইয়েস, এই কন্ডিশনে বাস্তব, মূলদ, অসমান, এই কন্ডিশনে বাস্তব, অমূলদ, অসমান, ব্যাস। ওকে, আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? এবার শর্ত নাম্বার 2। শর্ত 2, b স্কয়ার মাইনাস 4ac, এর আগে দেখালাম b স্কয়ার মাইনাস 4ac 0 এর চেয়ে বড়, মানে ধনাত্মক। এবার দেখাবো b স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয়, b স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয়,
হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে এমনও তো হতে পারে যে এ বি সি এর মান এমন যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 চলে আসতে পারে না? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। মূলদ্বয় বাস্তব ও সমান হবে। মূলদ্বয় বাস্তব ও সমান হবে, তার মানে মূলদ্বয় বাস্তব হবে এবং সমান হবে, মানে দুইটা মূলের মান সেম আসবে। যেমন আজকে 26 নাম্বার না কত নাম্বার অঙ্ক করালাম, না 26 না 30 নাম্বার অঙ্ক করালাম, যে আলফা ইস টু বিটা 30 না কত, আলফা ইস টু বিটা 1:1 আসছিল, মনে আছে? মানে এক্স এর দুইটা মান সেম আসছিল। তার মানে এক্স এর দুইটা মান সেম আসতে পারে না? একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে এক্স এর দুইটা মানই একই আসতেই পারে, সমান আসবে, মানে এক্স এর দুইটা মান সেম আসবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac 0 হবে। কিভাবে দেখেন, আমাদের মূল নির্ণয়ের সমীকরণ x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইসে। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশের মান যদি 0 হয় তাহলে রুটের মধ্যে 0 আর 0 রুট হচ্ছে 0, তখন এখানে কি হবে? এখানে কি হবে? x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস 0 ডিভাইডেড বাই 2a। তো মাইনাস বির সাথে 0 যোগ করলেও যা, মাইনাস বির সাথে 0 বিয়োগ করলেও তাই। তার মানে x এর যে দুইটা মান আসবে, দুইটা মানই হবে মাইনাস বি বাই 2a, দুইটা মানই হবে মাইনাস বি বাই 2a। ঠিক আছে, দুইটা মানই মাইনাস বি বাই 2a, তার মানে মান সমান হবে। মান সমান হওয়ার কারণ কি? কারণ বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে গেলে এটার সাথে প্লাস 0 হলেও যা, মাইনাস 0 হলেও তাই। এই জন্য মানগুলা, আচ্ছা এক্স এর মান অসমান হওয়ার কারণ ছিল কি প্লাস মাইনাস না? প্লাস মাইনাসের পরে এখানে যদি কোনো মান না থাকে, 0 থাকে, তাহলে অসমান কেমনে হবে? বুঝছেন? এই প্লাস মাইনাসের পরে যদি কোনো মান থাকতো তাহলে যোগ করলে একরকম আসতো, বিয়োগ করলে একরকম আসতো। তো প্লাস মাইনাসের পরে একটা 0, তাহলে 0 যোগ করলেও যা হয়, এটার সাথে 0 বিয়োগ করলেও তাই হয়, তাই মান সমান আসবে। বুঝছেন এবার? ইয়েস। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানে নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণের মূলগুলো হবে বাস্তব এবং সমান। সমান মানে দুইটা মান সেম আসবে, কিন্তু বাস্তব, আবার বলছি কিন্তু বাস্তব। ওকে, আচ্ছা এবার এক্ষেত্রে একটু তাকান, এই যে কথাটা এখন লিখতেছি এটা কিন্তু এটার সাথে, এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা। এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে, অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে কখন? যখন এই জিনিসটা 0 হবে। এই যে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় বাস্তব সমান হবে, এবং এক্ষেত্রে মানে এই যে বি স্কয়ার মাইনাস 4ac যখন 0 হবে সেই ক্ষেত্রে, এবং এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটিকে মানে যে সমীকরণটা আপনাকে দেওয়া থাকবে সেই সমীকরণটাকে পূর্ণবর্গ আকারে মানে a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মে প্রকাশ করা যাবে। আমি এক্সাম্পল দিব, দেখেন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এটার এই 2 নম্বর শর্তের একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। আচ্ছা, এক্সাম্পলটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না? এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। এখন আমরা দেখব যে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বের করব। এদিকে তাকান, এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বের করব মানে বি স্কয়ার মাইনাস 4ac বের করব। এই মানটা মানে এই সমীকরণের বি স্কয়ার মাইনাস 4ac, কোন সমীকরণের নিশ্চয়ক বের করা মানে বি স্কয়ার মাইনাস 4ac বের করা, কারণ বি স্কয়ার মাইনাস 4ac কে বলা হয় এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক। তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বের করব মানে বি স্কয়ার মাইনাস 4ac মান বের করব। তাহলে এখানে বি কত? বি মানে মাইনাস 4, তাহলে বি স্কয়ার মানে মাইনাস 4 এর স্কয়ার, মাইনাস 4 এ কত? এ মানে এখানে কিছু নেই মানে 1, সি কত? সি হচ্ছে 4, মাইনাস এর উপর স্কয়ার করলে মাইনাস থাকবে না, 4 স্কয়ার 16, মাইনাস হচ্ছে 16, 16 মাইনাস 16 0, দেখছেন? তার মানে বি স্কয়ার মাইনাস 4ac এর মান কিন্তু আমরা 0 বের করছি। যেহেতু বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 বের হইছে, তার মানে বি স্কয়ার মাইনাস 4ac 0 হলে দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব সমান হয়, অর্থাৎ এই সমীকরণের মূল দুইটা সমান হবে। দেখবো সমান হয় কিনা, মানে থিওরির সাথে মিলাই দেখবো যে বাস্তবেও তাই কিনা। এবং এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটাকে মানে এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণটাকে মানে যে সমীকরণটা দেওয়া থাকবে তাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্তই হলো
কোনো দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্তই হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হওয়া। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হয় তাহলে শিওর থাকবেন এটাকে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে প্রকাশ করা যাবেই, মানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। তার মানে কোনো একটা দ্বিঘাত সমীকরণকে, পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে, একটি দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত নিচের কোনটি? অপশনে থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, অপশনে থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, অপশনে থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এই যে এই কন্ডিশন, বুঝছেন? এইভাবেও প্রশ্ন আসছে যে একটা দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত নিচের কোনটি। ওকে, এবার দেখেন এটাকে আমরা সাজাই লিখব। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নিলে x মাইনাস 2 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 2 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 2 ইন্টু x মাইনাস 2 মানে এটা হলো x মাইনাস 2 এর হোল স্কোয়ার। এই দেখেন এই সমীকরণকে x কে a ধরেন, এটাকে b ধরেন, a মাইনাস b হোল স্কোয়ার ফর্মে প্রকাশ করা গেছে, মানে এই সমীকরণটাকে একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করা গেছে। কোনো কিছুকে a মাইনাস b বা a প্লাস b হোল স্কোয়ার আকারে প্রকাশ করা মানেই পূর্ণবর্গ আকারে প্রকাশ করা, বুঝতে পারছেন? তার মানে যখন বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 আসবে তখন শিওর থাকবেন ওই সমীকরণটাকে, ওই দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। ক্লিয়ার আছে কিনা বলেন? পড়বে, আমি দেখালাম ভেঙে ছিটে, সমস্যা কি? আমি তো জানি যে 2 ইন্টু 2 x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মানে 4 করা যাবে, কিন্তু আমি একটু ভেঙেই দেখালাম, যেহেতু আমরা বীজগণিতের সূত্রাবলী এখনো পড়ি নাই, বুঝছেন? এই জন্য একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। আর এখান থেকে যদি x এর দুইটা মান বের করেন, এই যে হয় এইটা 0 মানে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 2, অথবা এইটা ইকুয়াল টু 0 মানে x মাইনাস 2 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 2। দেখছেন x এর দুইটা মানই সেম আসছে, একই আসছে। একই আসার কারণ তো বুঝে গেছেন, আশা করি বুঝছেন। তাহলে আপনারা মাথায় রাখবেন যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে মূলগুলো বাস্তব হবে এবং সমান হবে। আর এই ক্ষেত্রে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। অর্থাৎ কোন একটা দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্তই হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। এটা ইকুয়াল টু 0 হলে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। এবার কন্ডিশন 3, শর্ত 3। শর্ত 3 আমরা দুইটা শর্ত করছি, একটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac যদি ধনাত্মক হয় মানে গ্রেটার দ্যান 0 হয়, আর একটা করছি বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 সমান হয়। এখন তাহলে বাকি আছে কি? বাকি আছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয়, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 এর চেয়ে ছোট হয় মানে ঋণাত্মক হয়, বুঝছেন? এই একটা বাকি আছে, বুঝতে হবে যে কি কি মান হতে পারে, এটা মুখস্থ করার দরকার নেই। বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দ্যান 0 হলে মানে কি? কোনো কিছু 0 এর চেয়ে ছোট হওয়া মানে ঋণাত্মক হওয়া, ইজ লেস দ্যান 0 হলে বা বি স্কোয়ার মাইনাস 4ac ঋণাত্মক হলে মূলদ্বয় জটিল হবে, জটিল বা অবাস্তব, জটিল বা কাল্পনিক, কি বলেন? জটিল বা কাল্পনিক হবে। জটিল বা কাল্পনিক হবে বা অবাস্তব হবে, হ্যাঁ, বা অবাস্তব হবে। আচ্ছা, তাহলে কি বলছে? বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 মানে 0 এর চেয়ে ছোট। কেন এরকম হয়? দেখেন, আমরা জানি জটিল সংখ্যা মানে কি? জটিল সংখ্যা মানে হচ্ছে রুটের ভেতর যদি নেগেটিভ কোনো সংখ্যা থাকে তাহলে এই পুরো ফলাফলটা হয় জটিল সংখ্যা। -5 কিন্তু জটিল না, -5 বাস্তব, বাট -5 এর উপর যখন রুট পড়বে এই রুট সহ পুরো অংশটা হচ্ছে জটিল। ওকে, তার মানে জটিল হওয়ার শর্ত হচ্ছে রুটের মধ্যে নেগেটিভ কিছু একটা আসতে হবে, তাহলেই হবে জটিল। এখন আমাদের দ্বিঘাত সমীকরণের মূলের সূত্র কি? -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। এটা হলো দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র। এখন এই যে রুটের মধ্যে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি ঋণাত্মক 0 এর চেয়ে ছোট হয়, 0 এর চেয়ে ছোট মানে এই মানটা ঋণাত্মক হলে, তো এই মানটা যদি ঋণাত্মক হয় তাহলে রুটের মধ্যে ঋণাত্মক সংখ্যা আসলেই তো এই ফলাফল জটিল হবে। তো এই ফলাফল জটিল হওয়া মানে এই পুরো অংশটা জটিল হয়ে যাওয়া, আর এই পুরো অংশটা কার মান? x এর মান, তার মানে x এর মান জটিল হয়ে যাওয়া মানে মূলের মান জটিল হয়ে যাওয়া বা কাল্পনিক হয়ে যাওয়া বা ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার। ওকে ওকে, আচ্ছা, তাহলে কেন জটিল হচ্ছে বুঝতে পারছেন? বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 এর চেয়ে ছোট হয়, ঋণাত্মক হয়, তাহলে রুটের মধ্যে জটিল, শোনেন, জটিল ও অসমান, হ্যাঁ,
অসমান হবে, অসমান, জটিল ও অসমান হবে। অসমান, অসমান কেন? কারণ এখানে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আছে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে নোট দিয়ে লিখে রাখবেন প্লিজ, একটু নোট দিয়ে লিখবেন, এই জটিল মূলগুলো, দ্বিঘাত সমীকরণের জটিল মূলগুলো, দ্বিঘাত সমীকরণের জটিল মূলদ্বয় অনুবন্ধী হয়, অনুবন্ধী, অনুবন্ধী হয়, কনজুগেট। এই যে এইটুকু একটু মাথায়, অনুবন্ধী, দ্বিঘাত সমীকরণের জটিল মূলদ্বয় অনুবন্ধী হয়। আমি বলে দিব, হ্যাঁ, অনুবন্ধী ব্যাপারটা একটু বোঝাবো আপাতত। দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কেমন হবে? সরি, দ্বিঘাত সমীকরণের জটিল মূলদ্বয় অনুবন্ধী হয়, মানে এই জটিল মূলদ্বয় যদি জটিল হয় তাহলে সেক্ষেত্রে অনুবন্ধী হবে। কিভাবে দেখেন, মনে করেন যে, আচ্ছা আপনারা তো জানেন যে -5 এটাকে কেমন লেখা যায় জানেন? √5i। এটা কিন্তু এরকম, এই জিনিসটা কিন্তু এরকম, জানেন তো, কালকে দেখাইছিলাম যে জটিল সংখ্যাকে এইভাবে প্রকাশ করতে হয়, এই যে i এর সাহায্যে। যেমন √7 এটাকে কি লেখা যাবে? √7i, এই মাইনাস তুলে দেওয়ার জন্য পাশে i দিতে হয়, মনে আছে? মনে করেন একটা দ্বিঘাত সমীকরণের মূল, আমরা তো জানি জিনিসটা এরকম না যে x = -b ± (4ac) - 2a। তার মানে এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, তার মানে x এর মানটা এরকম আসবে, মনে করেন যে 3 ± √5i এরকম আসলো। তাহলে যখন আপনি প্লাস মান নেবেন তখন পাবেন 3 + √5i, যখন মাইনাস মান নেবেন তখন পাবেন 3 - √5i। তো জটিল সমীকরণের, সরি, দ্বিঘাত সমীকরণের মূল দুটা যদি জটিল হয় সেক্ষেত্রে একটু তাকান, সেক্ষেত্রে মূল দুটা হবে অনুবন্ধী। অনুবন্ধী মানে হচ্ছে কিছুই না, একই জিনিস, চেহারা সেম, শুধু মাঝখানে একটা থাকবে প্লাস, একটা থাকবে মাইনাস, সেম চেহারা, মানে এখানে যা এখানেও তাই, এই দুই পাশে সেম থাকবে, মাঝখানে প্লাস, মাঝখানে এখানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে এদের দুইজনকে বলা হচ্ছে অনুবন্ধী। আপাতত এটুকু মনে রাখেন, হ্যাঁ, আমি আরো এক্সপ্লেইন করবো জটিল সংখ্যাতে যায় অনুবন্ধী, দুইটা সংখ্যা অনুবন্ধী কখন হয় সেটা বলবো, কিন্তু আপাতত মনে রাখেন দুইটা অনুবন্ধী সংখ্যা কিভাবে চিনবেন। মনে করেন যে 5 + √2i এটা একটা সংখ্যা, এর অনুবন্ধী সংখ্যা মানে হচ্ছে একদম হুবহু সবই সেম থাকবে, হ্যাঁ, শুধু এই প্লাসের জায়গা হবে মাইনাস। তার মানে এই সংখ্যার অনুবন্ধী সংখ্যা হচ্ছে এটা, এই সংখ্যার অনুবন্ধী সংখ্যা হচ্ছে এটা। যদি বলে যে 1 + √3i এর অনুবন্ধী সংখ্যা কত, আপনি চোখ বুঝে, মানে এখানে যা থাকবে হুবহু তাই দিবেন, শুধু এই প্লাসের জায়গা দিবেন মাইনাস। যদি বলে 2 - √3i এর অনুবন্ধী সংখ্যা কত, হুবহু 2 √3i মাইনাসের জায়গা হবে প্লাস। এই সংখ্যা আর এই সংখ্যা পরস্পরের অনুবন্ধী, ঠিক আছে। এই দ্বিঘাত সমীকরণের যে জটিল মূলগুলো, এই জটিল মূলগুলো পরস্পরের অনুবন্ধী হয়। মানে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি এরকম দেয়া থাকে, যদি বলে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে √2 + √3i, আর একটা মূল কত, যেহেতু দ্বিঘাত সমীকরণের জটিল মূল যদি জটিল হয় তাহলে দুইটা অনুবন্ধী হবেই, মাস্ট। তাহলে যেহেতু একটা হলো 2 + √3i, এই i দেখে বুঝতে হবে এরা হচ্ছে জটিল, তাহলে জটিল মূল যেহেতু অনুবন্ধী হয় তাহলে আরেকটা মূল হবে 2 - √3i, শিওর, মাস্ট। ওকে, আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝতে পারছেন? প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, হ্যাঁ ঠিক আছে। এই পর্যন্ত বুঝছেন? আমি অঙ্ক করানোর সময় ক্লিয়ার হবে, আপাতত বুঝুন। এবার শর্ত 4, শর্ত 4 নম্বর শর্ত হচ্ছে, আচ্ছা 4 নম্বর শর্ত করানোর আগে আমি আপনাদেরকে কয়েকটা অঙ্ক সলভ করাই দিই, হ্যাঁ, দেখেন 4 নম্বর শর্ত সলভ করানোর আগে অঙ্ক করাই দিই নাকি? আচ্ছা 4 নম্বর শর্তগুলো আগে লিখে দিই, শর্তগুলো লিখে দিই, তাই ভালো হবে। শর্ত 4, শর্ত 4-এ কি আছে? দ্বিঘাত সমীকরণের একটি মূল দ্বিঘাত সমীকরণের একটি মূল অপরটির
অপরটির বিপরীত বা উল্টা হওয়ার শর্ত, বিপরীত বা উল্টা হওয়ার শর্ত। দ্বিঘাত সমীকরণের দুইটি মূল, একটি মূল আরেকটি মূলের উল্টা হওয়ার শর্ত বা বিপরীত হওয়ার শর্ত। একটা মূল উল্টা মানে কি জানেন, একটা যদি হয় 5 আর একটা হবে 1/5, এইটা হচ্ছে উল্টা বা বিপরীত। একটা যদি 7 হয় তাহলে আরেকটা হবে 1/7, একটা যদি 2/3 হয় আর একটা হবে 3/2, এরকম। এটাকে বলা হচ্ছে একটা আর একটা উল্টা। হ্যাঁ, তাহলে দ্বিঘাত সমীকরণের একটা মূল আর একটা মূলের উল্টা হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের মূল দুটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? আলফা আর বিটা না? এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। দ্বিঘাত সমীকরণের মূল দুটাকে কি দ্বারা প্রকাশ করতাম? আলফা বিটা না? তাহলে দ্বিঘাত সমীকরণের মূল দুটো একটা আর একটা উল্টা হবে। তার মানে যদি আলফার মান x হয়, এই যে আলফা মানে একটা মূল যদি x হয়, তাহলে আর একটা মূল মানে বিটা হবে 1/x। এইটুকু বুঝছেন কিনা বলেন? বলে দিছে। ধরি, তাহলে ধরি আলফা ইকুয়াল টু x, বিটা ইকুয়াল টু 1/x। আমরা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলের একটাকে আলফা একটাকে বিটা ধরি না? তো কোশ্চেনে বলে দিছে যে একটা মূল আর একটা উল্টা হবে বা বিপরীত হবে। তার মানে একটা যদি x হয় তাহলে আর একটা 1/x হবে, মানে আলফা যদি x হয় তাহলে বিটা হবে 1/x। ক্লিয়ার? এইবার আমাকে বলেন তো, আমরা মূলদ্বয়ের, এদিকে তাকান, আমরা মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কি জানি? মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কি? c/a না? c/a না? এই আলফার মান কি? আলফার মান x, বিটার মান কি? বিটার মান 1/x ইজ ইকুয়াল টু কি? c/a। এই x x কাটা, তাহলে 1 ইকুয়াল টু c/a, আর আর গুণ করলে কি? a ইকুয়াল টু c। ইয়েস, এটাই কন্ডিশন, এটাই কন্ডিশন, a ইকুয়াল টু c। তার মানে দ্বিঘাত সমীকরণের একটি মূল অপরটির উল্টা হওয়ার শর্ত হচ্ছে a ইকুয়াল টু c, মানে a এর মান আর c এর মান সমান হবে। ac কি? ওই যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই c আর এই এর মান যদি একই হয় তাহলে একটা মূল আর একটা উল্টা হবে। কারণ দেখেন এই শর্ত আপনি কিভাবে পাইছেন? একটা মূল আর একটা উল্টা ধরে পাইছেন। কিন্তু এই যে একটা আর একটা উল্টা ধরে পাইছেন যে এর মান আর সির মান সমান হবে। এক্সাম্পল দিব। এখন অনেকে আমাকে বলবে, ভাই এখানে যে গুণফলই ব্যবহার করতে হবে, যোগফল ব্যবহার করলে হতো না? গুণফল ব্যবহার করছি কেন? কারণ একটা x ধরছে আর একটা 1/x। আমি জানি এই দুটা গুণ করলে এটা এটা কেটে যাবে, তাই গুণফল ব্যবহার করছি। যোগফল ব্যবহার করলে তো এরকম কিছু হতো না। বুঝছেন? তার মানে যদি a ইকুয়াল টু c হয়, অর্থাৎ এর মান আর এখানকার মান যদি সমান হয়, তাহলে একটা মূল আর একটা উল্টা হবে। আমরা একটা এক্সাম্পল নিই প্লিজ, একটা এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল। হ্যাঁ, রিয়েল এক্সাম্পল, যে আসলে a আর c যদি সমান হয় সেক্ষেত্রে একটা মূল আর একটা উল্টা হয় কিনা চেক করে দেখবো না? অবশ্যই চেক করে দেখবো। এক্সাম্পল হচ্ছে 4x স্কয়ার। দেখেন 4x স্কয়ার মাইনাস 10x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা সমাধান করবো। এই সমীকরণটা সমাধান করে x এর দুইটা মান বের করে দেখবো যে একটা, আগে দেখেন একটু তাকান, এখানে দেখেন একটু তাকান, কি বলছিলাম? একটা মূল আর একটা উল্টার হওয়ার শর্ত কি? a ইকুয়াল টু c না? এই দেখেন এর মান এখানে 4, c মান এখানে 4। তার মানে এই কন্ডিশন কিন্তু মানছে। যেহেতু এই কন্ডিশন মানছে তাহলে শিওর একটা মূল আর একটা উল্টা আসবে এই অঙ্কে। দেখি চেক করে আসে কিনা। মিডল টার্ম করে করেন, এই সূত্রে ফেললেও হবে কিন্তু, মাইনাস বি প্লাস মাইনাস এটা দিয়ে করলেও কিন্তু হবে, বাট মিডল টার্ম করেন। এই 4 এর সাথে এই 4 গুণ করলে 16 হয়। এই 4 আর 4 গুণ করলে কত হয়? 16। 16কে 2 ভাগে ভাগ করা যায় 8 গুণ 2। এই 8 আর 2 যোগ করলে যে মাঝখানে 10 হয়। ক্লিয়ার? তাহলে 4x স্কয়ার মাইনাস 8x মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 4x কমন আছে, 4x কমন নিলে এখানে থাকবে x, এখানে থাকবে 2। এখান থেকে মাইনাস 2 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2 ইন্টু 4x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0, মানে x মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 2, আর 4x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হলে 4x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 4। এই 2 2 1 2 2 2 4 মানে 1/2। দেখছেন একটা আসছে 1/2 আর একটা আসছে 2। তো এটাই তো আসার কথা ছিল, একটা আর একটা উল্টা। দেখছেন যখন a আর c যখন সমান হবে তখন শিওর থাকবেন একটা মান যা আসবে আর একটা তার রিভার্স আসবে। এবার বলেন তো বুঝছেন কিনা? এবার কি বুঝলেন যে দুইটা মূল, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, একটা মূল আর একটা উল্টা বা বিপরীত হওয়ার শর্ত হচ্ছে a ইকুয়াল টু c, মানে a আর c এর মান সমান হবে। ক্লিয়ার হচ্ছে কিনা বলেন প্লিজ, রেসপন্স করতে হবে। এটা হলো রিয়েল এক্সাম্পল, মানে এই থিওরির রিয়েল এক্সাম্পল। বুঝতে হবে থিওরির সাথে এরকম বাস্তব উদাহরণ দিয়ে বুঝলে পারে, হ্যাঁ তাই তো, এখানে আর এখানে যদি সমান হয় তাহলে তো দেখতেছি একটা যা আসতেছে আর একটা তার রিভার্স আসতেছে।
উল্টা আসতেছে, এ ইকুয়াল টু সি। পরীক্ষায় আসবে কি জানেন, পরীক্ষায় আসবে একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল আর একটা মূলের বিপরীত হওয়ার শর্ত কি, বিপরীত হওয়ার শর্ত কি, এ ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু বি, এরকম অপশন থাকবে। হ্যাঁ, ওকে নেক্সট। আচ্ছা, নেক্সট কন্ডিশন শর্ত 5, শর্ত 5 দেখেন, লেখেন শর্ত 5, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত, সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত। দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত। ঠিক আছে, সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত। এর মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি 5 হয় তাহলে আর একটা মূল হবে -5, সমান কিন্তু বিপরীত, মানে এখানে মান আর এখানে মান একই থাকবে, একটা প্লাস একটা মাইনাস, সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। ওকে, তো একটা মান যদি 3 হয় আর একটা মান হবে +3, এরকম। তার মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা মূল আলফা যদি x হয় তাহলে বিটা কত হবে, বিটা কত হবে বলেন তো, আমাকে বলেন প্লিজ, রেসপন্স করেন। ধরি যেহেতু মানে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই অনুপাতে ধরে নিতে হবে। এখানে কিন্তু মূলগুলা কেমন হবে বলে দিছে, 4 নাম্বার যে কন্ডিশনটা দেখালাম, 5 নাম্বার যেটা দেখাচ্ছি, এখানে কিন্তু মূলগুলা কেমন হবে বলে দিছে। দ্বিঘাত সমীকরণের একটি মূল আর একটা মূলের সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত। তাহলে সমান, তাহলে একটা যদি x হয় আর একটা হবে -x, ইয়েস, তাহলে একটা হবে -x, রাইট, -x। এবার বলেন তো মূলদ্বয়ের যোগফল নেব না গুণফল নেব, কি নিলে আমার একটা ভালো একটা ভ্যালু আসবে, এক পাশে সবকিছু ভ্যানিশ হয়ে যাবে। এবার মূলদ্বয়ের যোগফল নিব, মানে আলফা প্লাস বিটা, আর আলফা প্লাস বিটা হচ্ছে -b/a। কেন আলফা প্লাস বিটা নিলাম, কারণ একটা প্লাস একটা মাইনাস যোগ করলে 0 হয়ে যাবে, এর পাশে x ই থাকবে না, মানে আমার a আর b এর মধ্যে রিলেশন আসবে, বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে +x, এটা -x ইজ ইকুয়াল টু -b/a, এই +x -x 0 ইজ ইকুয়াল টু -b/a। আর গুণ করলে -b ইকুয়াল টু 0। এখন এই উভয় পাশে -1 দিয়ে গুণ করলে এই পাশে হবে b, আর ওই পাশে মাইনাস দিয়ে গুণ করলে 0 হয়, b ইকুয়াল টু 0। ইয়েস, যোগফল নিচ্ছি কারণ হচ্ছে, কারণ এই যে x ধরে নিছিলাম, এই ধরে নেওয়া মান থাকা যাবে না, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 0 হয়ে যাবে। আর আগের যে শর্ত সেখানে যদি যোগফল নিতাম তাহলে কাজ হতো না। এখানে গুণফল নেওয়ার কারণ, মানে আমরা তো এই x 1/x ধরে নিছিলাম, এইগুলা যেন না থাকে, কারণ ধরে নেওয়া জিনিস থাকা যাবে না লাস্ট পর্যন্ত, তাই গুণফল নিচ্ছিলাম যাতে এইটা আর এটা কেটে যায়, এই যে x আর 1/x, বুঝছেন। আর এখানে আবার গুণফল নিলে কাজ হবে না, গুণফল নিলে তো -x² হয়ে যাবে। গুণফল নিলে এখানে কি হবে, আলফা বিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, -x², মানে x² থেকে যাবে, এই জন্য গুণফল না নিয়ে যোগফল নিচ্ছি, বুঝছেন। তাহলে b ইকুয়াল টু 0, তাহলে কন্ডিশন কি, b ইকুয়াল টু 0। b ইকুয়াল টু 0 মানে কি, এই যে x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ না। হ্যাঁ, এখানে যদি b এর মান 0 হয়, এই b এর মান যদি 0 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটা মূল যা আসবে আর একটা মূল সেম আসবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এবার আমরা একটা রিয়েল এক্সাম্পল দিই যে আসলেই b এর মান 0 হলে, আচ্ছা b এর মান 0 হলে দ্বিঘাত সমীকরণটা কেমন দাঁড়াবে। এই b এর মান যদি 0 হয় তাহলে x² প্লাস, এটা যদি 0 হয় 0 দিয়ে x কে গুণ করলে এটা আমরা থাকবে না, x² প্লাস c ইকুয়াল টু 0। তাহলে মূলটা সমীকরণটা এরকম হবে, এই যে b এর মান 0 মানে সমীকরণটা এরকম হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রিয়েল এক্সাম্পল দিচ্ছি। এই যে এক্সাম্পল হচ্ছে 2x² মাইনাস 32 ইজ ইকুয়াল টু 0। দেখেন এখানে কিন্তু b এর মান 0, এখানে b এর মান 0, b এর মান 0 কেমনে বুঝলেন, এই যে x নাই, x টার্মটা নাই মানে b নাই, b 0, বুঝতে হবে। কোন সমীকরণে x টার্মটা নাই মানে b 0। তাহলে এখান থেকে x এর মান বের করব, তাহলে 2x² রেখে দিলাম, এই -32 উঠে গেলে
প্লাস 32, এক্স স্কোয়ার ইকুয়াল টু এই 32, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 2 দিয়ে এটা ভাগ করলে 16, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে এক্স স্কোয়ার যদি 16 হয় তাহলে এক্স ইকুয়াল টু কি রুট 16, আর রুট করলে সামনে প্লাস মাইনাস দিতে হয়, তার মানে প্লাস মাইনাস 4, তার মানে এক্স এর মান একটা আসলো +4, এক্স এর মান একটা আসলো -4। এই দেখেন একটা প্লাস চিহ্ন বিশিষ্ট আর একটা সেম কিন্তু মাইনাস চিহ্ন বিশিষ্ট। ক্লিয়ার কিনা বলেন? তার মানে হচ্ছে সোজা কথা বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যা আসবে আর একটা মূল তাই আসবে, শুধু বিপরীত চিহ্ন বিশিষ্ট। পরীক্ষায় এরকম আসবে, একটি মূল আর একটা মূলের সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত নিচের কোনটি? অপশনে থাকবে a = 0, b = 0, c = 0, এরকম থাকবে। ওকে, এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝতে হবে। এবার শর্ত 6, শর্ত 6 হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটি মূল শূন্য হওয়ার শর্ত। দ্বিঘাত সমীকরণের একটি মূল শূন্য হওয়ার শর্ত। একটা মূল শূন্য হবে, একটা মূলের মান 0 হবে, তার মানে ধরি আলফা ইকুয়াল টু 0, আর বিটা ইকুয়াল টু এক্স, কারণ বিটার মান তো 0 হবে, একটা 0 হবে। এবার যোগফল নিব না গুণফল নিব? এবার কিন্তু গুণফল নিব, কারণ এই মূল দুইটা যদি যোগ করি তাহলে একটা হলো 0 প্লাস এক্স, তার মানে এখানে কিন্তু এক্স থেকে যাবে, তাই মূলদ্বয়ের গুণফল মানে আলফা বিটা ইকুয়াল টু কি সি বাই এ। আলফার মান 0, বিটার মান এক্স, সি বাই এ, এটা 0 ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে সি ইকুয়াল টু 0, এই যে, তার মানে একটা মূল শূন্য হওয়ার শর্ত হচ্ছে সি ইকুয়াল টু 0। একটা মূল শূন্য হওয়ার শর্ত হচ্ছে সি ইকুয়াল টু 0। তার মানে কখনো যদি দেখেন যে দ্বিঘাত সমীকরণটা কেমন, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 না, যদি এই c না থাকে তখন বুঝবেন যে এই দ্বিঘাত সমীকরণের একটা মূল কি আসবে? শূন্য আসবে। আর একটা মূল যা আসে আসুক, কিন্তু একটা মূল শূন্য হবে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আমরা একটা রিয়েল এক্সাম্পল দিয়ে দেখি। 3x স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 0, এটা একটা এক্সাম্পল। এখানে কিন্তু c নাই, এখানে কিন্তু c টার্মটা অনুপস্থিত, c নাই। এই যে c থাকলে পরে শুধু একটা টার্ম থাকতো না, c নাই, তার মানে এই সত্য মানছে না এই সমীকরণে। দেখি এখন এটার একটা মূল শূন্য হয় কিনা। এখান থেকে x কমন আছে, x কমন নিলে এখানে থাকবে 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় x ইকুয়াল টু 0, আর না হলে 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে 3x ইজ ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 3। এই যে দেখেন একটা মান 0 আসছে, দেখছেন একটা মান 0 আসছে। c ইকুয়াল টু a, c ইকুয়াল টু a কি রায়হান আবির? c ইকুয়াল টু a কি বুঝিনি। আপনারা কি বুঝছেন? শর্ত 6 বুঝছেন যে একটা মূল শূন্য হওয়ার শর্ত হচ্ছে c ইকুয়াল টু 0, মানে এই টার্মটা যদি 0 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটা মূলের মান শূন্য আসবে আর একটা মূলের মান ভিন্ন কিছু আসবে। ওকে, এবার শর্ত 7, শেষ শর্ত, শর্ত 7। দ্বিঘাত সমীকরণের দুটি মূলই শূন্য হওয়ার শর্ত, দুটি মূলই শূন্য হওয়ার শর্ত। এবার দুইটা মূলই 0 হবে, মানে দুইটাই 0, মানে এবার আলফাও 0, বিটাও 0। দেখি কি হয়। এবার গুণফল নিব না যোগফল নিব? এবার বলেন, এবার মূলদ্বয়ের গুণফল নিব না যোগফল নিব? আচ্ছা, মূলদ্বয়ের যোগফল নেন, একটা নিলেই হলো। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, তাহলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। দুইটা 0 যোগ করলে একটা বড় 0, বুঝছেন, ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আর গুণ করলে মাইনাস বি ইকুয়াল টু 0। এই মাইনাস 1 দিয়ে উভয় পাশে গুণ করলে এই পাশে হবে বি, আর ওই পাশে মাইনাস 1 দিয়ে গুণ করলে 0 কে যা দিয়ে গুণ করেন 0 হয়, তার মানে বি ইকুয়াল টু 0। মূলদ্বয়ের যোগফল নিয়ে কাজ করছেন, এবার মূলদ্বয়ের গুণফল নিয়ে কাজ করেন, তাতেও একটা শর্ত আসবে। মূলদ্বয়ের গুণফল মানে সি বাই এ, একটা মূল 0 আর একটা মূল 0, মানে 0 গুণ 0 ইজ ইকুয়াল টু সি বাই এ। দুইটা 0 গুণ করলে একটা বড় 0 হবে, ইজ ইকুয়াল টু সি বাই এ। আর গুণ করলে সি ইকুয়াল টু 0। তার মানে হলো দুইটা মূল শূন্য হওয়ার শর্ত বি ইকুয়াল টু 0 এবং সি ইকুয়াল টু 0। তার মানে একটা দ্বিঘাত সমীকরণে দুইটা মূলই শূন্য হবে, মানে এক্স এর দুইটা মানই শূন্য আসবে তখন যখন বি এর মানও শূন্য হবে, সি এর মানও শূন্য হবে। তাহলে
দুইটা মূলই শূন্য হওয়ার শর্ত হচ্ছে বি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0। আমরা রিয়েল এক্সাম্পল দিই একটা। এই যে মনে করেন 3x² ইজ ইকুয়াল টু 0, এটা কি দ্বিঘাত সমীকরণ না? এটা কি দ্বিঘাত সমীকরণ না? ইয়েস, এখানে বি নাই, এখানে কিন্তু bx নাই। x টার্মটা কি আছে? x টার্ম নাই মানে b0। এখানে কিন্তু কোনো ধ্রুবক সিও নাই, মানে সমীকরণটা কি x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 না? এই টার্মটাও মিসিং, এই টার্মটাও মিসিং, শুধু এইটুকু আছে, দেখছেন? তার মানে এখানে কিন্তু b0 c0 এখানে কিন্তু সেই শর্ত মানছে। তো b0 c0 হলে দেখি x এর মান কি আসে। x এর মান যদি এখান থেকে বের করতে চান তাহলে x² রেখে দেন, এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, 0/3 মানে হচ্ছে 3, সরি 0, x ইকুয়াল টু √0, √0 মানে তো 0। তার মানে x এর দুইটা মানে 0 আসবে। x এর দুইটা মান, একটা মান আসছে আর একটা মান নাই, মানে কি বুঝে নিতে হবে x এর দুইটা মানই সেম এবং সেই মানটা কি 0। x এর দুইটা মানই কখন 0 আসবে? যখন b0 c0। ব্যাস, ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এবার আমি একটু রেসপন্স চাচ্ছি আপনারা যারা ক্লাস দেখতেছেন। এই যে 7টা যে শর্ত দিলাম তার মধ্যে প্রথম 3টা শর্ত, ওই 3টা শর্ত হচ্ছে মানে আপনাকে একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে। আর বাকি শর্তগুলোতে প্রশ্নেই বলা আছে যে মূলগুলো কেমন হবে, সেইগুলোকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে সমীকরণ মানে রিলেশন কেমন আসে। এখন আমি একটু এখানে কি কি দেখালাম দেখেন, আমি আপনাদেরকে দেখাইছি শর্ত 4 থেকে। এই যে শর্ত 4, শর্ত 4-এ কি ছিল? দ্বিঘাত সমীকরণের একটা মূল আর একটা মূলের কি উল্টা হওয়ার শর্ত, সেটা হলো a ইকুয়াল টু c। দ্বিঘাত সমীকরণের একটা মূল আর একটা মূলের সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত, সেটা হচ্ছে b ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের একটা মূল শূন্য হওয়ার শর্ত, সেটা হচ্ছে c ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই শূন্য হওয়ার শর্ত, সেটা হচ্ছে b ও 0, c ও 0, b c দুইটাই 0। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি চলে যাচ্ছি গাণিতিক সমস্যা সমাধানে। আচ্ছা, এখানে দেখেন 31 নম্বরে কি বলছে? 2x² মাইনাস px প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে p এর মান কত হলে, এই যে একটা দ্বিঘাত সমীকরণ দেখেন, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই যে x² আছে, এখানে p এর মান কত হলে সমীকরণটিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। সবাই মনোযোগ দেন, এই টাইপটা এতই ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনটা এতই ইম্পর্টেন্ট যে এতবার আসছে আপনি কল্পনা করতে পারবেন না। কি বলছে এখানে? কি বলছে? এই সমীকরণে এখানে p এর মান কত হলে, মানে এই সমীকরণে এই p এর মান কত হলে এই সমীকরণটাকে, যে সমীকরণটিকে মানে এইটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে, মানে এই রাশিটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। তাহলে আমি কি বলছিলাম? এটাকে একটা দ্বিঘাত সমীকরণ না? কোন একটা দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এইটুকু বুঝছেন কিনা বলেন? কোন একটা দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্তই হলো b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। আমরা একটু আগে পড়ে আসছি, মনে আছে? b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে, বাস্তব এবং সমান হবে। b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে, এবং এই ক্ষেত্রে মূল সমীকরণটাকে, দ্বিঘাত সমীকরণটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। এবং কোশ্চেনে কিন্তু বলে দিচ্ছে যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে, মানে এই জিনিসটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। এই জিনিসটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হলে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে b কত? এখানে b হচ্ছে এই যে মাইনাস p, দেখেন মাইনাস p, তাহলে b স্কয়ারের জায়গায় হবে মাইনাস p এর স্কয়ার মাইনাস 4। a কত? a হচ্ছে 2 ইন্টু c কত? c হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। মাইনাসের উপর স্কয়ার মারলে মাইনাস থাকবে না, আর p এর উপর স্কয়ার মারলে p স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে p স্কয়ার এই মাইনাস 16 এই পাশে গেলে প্লাস 16, তাহলে p ইকুয়াল টু √16, আর রুট করলে সামনে দিবেন প্লাস মাইনাস, তাহলে p ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তাহলে p ইকুয়াল টু প্লাস মাইনাস 4 4 নম্বর অপশন। খুবই ইম্পর্টেন্ট টাইপ, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। একটা দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। যদি এটা 0 হয় তাহলে শিওর থাকবেন ওই সমীকরণকে a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। নেক্সট, p এর মান কত হলে 4x² মাইনাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে? এই p এর মান কত হলে এই জিনিসটা একটি পূর্ণবর্গ হবে, মানে এই জিনিসটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। তো এটা কি? এটা তো একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে কোন দ্বিঘাত সমীকরণকে এরকম পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত কি? শর্ত হলো b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এখানে b কত? b হচ্ছে মাইনাস p, তাহলে b² মানে মাইনাস p এর স্কয়ার মাইনাস 4, a কত? a হচ্ছে 4 ইন্টু c কত? c হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 0। এই মাইনাসের উপর স্কয়ার মারলে তো মাইনাস থাকবে না, তাহলে মাইনাসের উপর স্কয়ার মারলে প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে কি p² মাইনাস 4 4 16। আচ্ছা 16 গুণ নয়, এইভাবে রেখে দেন,
এইভাবেই রেখে দেন, গুণ করার দরকার নেই, 144 হবে, করার দরকার নাই, গুণ করতে কষ্ট হচ্ছে থাক। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু, এটার সামনে মাইনাস আছে, এটা ওই পাশে চলে যায়, হবে 16 গুণ 9 প্লাস। তাহলে পি ইকুয়াল টু কি, রুট 16 গুণ 9, 16 রুট 4, 9 রুট 3, 3 4 12। তাহলে আমাদের পি এর মান হচ্ছে 12। এবার রুটের সামনে প্লাস মাইনাস দেইনি কেন, কারণ অপশনে নেই, অপশনে নেই তাই দিব কি, তাই দিইনি, অপশনে যেরকম থাকবে সেরকম। তাহলে উত্তর হচ্ছে 12। ক্লিয়ার? ওকে, নেক্সট, কিউ এর মান কত হলে 4y স্কোয়ার মাইনাস কিউ ওয়াই প্লাস 16 একটি পূর্ণবর্গ হবে? এইটা একটি পূর্ণবর্গ হবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে কিন্তু চলক এক্স না, ওয়াই চলক, কারণ দেখেন এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, দেখে বুঝতে হবে এখানে চলক ওয়াই। তাহলে এটাকে একটা দ্বিঘাত সমীকরণ না, তাই দ্বিঘাত সমীকরণটা একটি পূর্ণবর্গ হবে। তাহলে কোন দ্বিঘাত সমীকরণ পূর্ণবর্গ হওয়ার শর্ত কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এখানে বি কত, বি হচ্ছে মাইনাস কিউ, তাহলে বি স্কোয়ার মানে মাইনাস কিউ এর স্কোয়ার মাইনাস 4, এ কত, এ হচ্ছে 4 ইন্টু সি, সি কত, সি হচ্ছে 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাসের উপর স্কোয়ার মানলে তো মাইনাস থাকবে না, তাহলে এটা হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 4 গুণ 4 কত, 16 ইন্টু হচ্ছে 16, রেখে দেন এইভাবে, 16 16 256 হয়, দরকার নেই। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু, এই মাইনাস 16 16 ওই পাশে গেলে প্লাস 16 গুণ 16, তাহলে কিউ ইকুয়াল টু কি, এর স্কোয়ারের পাশে রুট হলে 16 গুণ 16, এই 16 রুট 4, এই 16 রুট 4, 4 গুণ 4 16, তাহলে কিউ এর মান হবে 16। তাহলে 4 নাম্বার অপশন, কিউ এর মান 16। খুবই সিম্পল, খালি মাথায় রাখতে হবে যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত কি, শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। নেক্সট, এর মান কত হলে এইখানে একটি পূর্ণবর্গ হবে? কিন্তু এখানে দেখেন অনেকে ঘাবড়ে যাবে, কিরে ভাই এখানে তো এক্স স্কোয়ার নাই। আরে ভাইয়া, সমীকরণটা উল্টা করে লেখা, এই সমীকরণটা হলো এরকম, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, এই রাশিটাই। আর এটাকে একটা দ্বিঘাত রাশি না, তো কোন একটা দ্বিঘাত রাশিকে পূর্ণবর্গ আকারে ফেলার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এখানে বি কত, এখানে বি হচ্ছে মাইনাস 12, তাহলে বি স্কোয়ার মানে মাইনাস 12 এর স্কোয়ার মাইনাস 4, এ কত, এ হচ্ছে এ ইন্টু সি, সি কত, সি হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 0। তো মাইনাসের উপর স্কোয়ার করলে তো মাইনাস থাকবে না, তাহলে এটা 144, এই যে 12 স্কোয়ার 144 মাইনাস 4 আর 9 গুণ করলে 4 9 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পাশে 144 থাকলো, এই মাইনাস 36 ওই পাশে নিলে প্লাস 36। এখন যদি এ বের করবেন, এ রেখে দেন, 144 এ রেখে দেন, এই 36 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 36 দিয়ে 144 কে ভাগ করেন, 36 এর নামটা যদি না পারেন ছোট করে নেন, ছোট করে নেন, 4 দিয়ে কাটেন, 4 9 36, 3 4 12 থাকলো 2, 2 এর পরে 4 24, 4 6 24, এই 9 দিয়ে 36 যাবে 4 বার, তাহলে এ ইকুয়াল টু 4, এই পাশে এ আর এই পাশে 4, তাহলে এ ইজ ইকুয়াল টু 4, তাহলে এ ইকুয়াল টু কত হবে, 4 হবে, 4 নাম্বার অপশন, এ ইজ ইকুয়াল টু 4 হবে। ক্লিয়ার? এ ইজ ইকুয়াল টু 4, খুবই সিম্পল। দেখেন কতবার আসছে, হ্যাঁ একই জিনিস বারবার, খালি সংখ্যা চেঞ্জ। আচ্ছা, বলছে নিচের কোনটি একটি দ্বিঘাত সমীকরণ? এবার বলছে নিচের কোনটি একটি দ্বিঘাত সমীকরণ, দেখেন তো কোনটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে সেখানে এক্স স্কোয়ারটা থাকতে হবে, এক্স স্কোয়ারের বেশি থাকা যাবে না, সর্বোচ্চ এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু এইখানে এক্স স্কোয়ার আছে, আর কোথাও কি এক্স স্কোয়ার আছে? একটু তাকান প্লিজ, শুধু প্রথম অপশনে এক্স স্কোয়ার আছে, বাকি অপশনগুলো থেকে এক্স স্কোয়ার আছে? একটু রেসপন্স করেন তো, বলেন তো বাকি অপশনগুলো থেকে এক্স স্কোয়ার আছে? এক্স স্কোয়ার না থাকলে কি দ্বিঘাত সমীকরণ বলা যায়? এক্স স্কোয়ার আছে কি তাই বলেন? এখানে কিন্তু সরাসরি এক্স স্কোয়ার নাই, বুঝে নিতে হবে, এক্স মাইনাস 7 এর হোল স্কোয়ার, এটা ভাঙলেই তো হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই প্রশ্নটা আমি কি মানে বই থেকে ভুল তুলছি? এটা কিন্তু দ্বিঘাত, যদি বলে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ, তাহলে উত্তর কিন্তু এইটাই। এগুলাতে কিন্তু এই পাশে জিরো নাই বা এই পাশে কিছু নাই, বুঝছেন? এগুলাতে কিন্তু এই পাশে এই ইকুয়াল সাইনের পাশে কিছু নাই, তার মানে এগুলো তো সমীকরণই না, এই বি আর সি কিন্তু সমীকরণই না, এটা উত্তর যদি এইভাবে থাকে। কিন্তু আমার ভুল, আমার কাছে মনে হচ্ছে আমার ভুল, মানে জিনিসটা বই থেকে তোলা হয়েছে তো, মানে এই পাশে কিছু জিরো তো থাকা লাগবে না, এটা সমীকরণই না, দ্বিঘাত সমীকরণ কি বলবো? যদি এরকম থাকে অপশনগুলো একটু ঠিক করে নিয়েন, হ্যাঁ এখানে এই পাশে জিরো হবে, এই পাশে জিরো হবে, তাহলে সবগুলো
সমীকরণ হতে হলে তো ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকতে হবে। আপনারা কি আমার কথা বুঝছেন? প্লিজ একটু রেসপন্স করেন। যদি আমার বইয়ে এই যায় এরকম যদি থাকে এরকম এরকম, তাহলে উত্তর 1 নম্বর অপশন, কারণ এই একটাই সমীকরণ আছে। আরে ভাই, দ্বিঘাত সমীকরণ হতে হলে তো আগে তো সমীকরণ হতে হবে। তো বি আর সি নাম্বার অপশন তো এই প্রশ্ন অনুসারে সমীকরণই না। কিন্তু যদি এই পাশে ইকুয়াল টু 0 থাকতো, এখানে ইকুয়াল টু 0 থাকতো, তাহলে সবগুলো দ্বিঘাত সমীকরণ। মাথায় রাখবেন, এক্স স্কোয়ার সরাসরি না থাকলেও গুণ করার পরেও কিন্তু এক্স স্কোয়ার হতে পারে। যেমন এটাকে ভাঙলে এক্স স্কোয়ার আসবে, এইটা আর এটা গুণ করলেই কিন্তু এক্স স্কোয়ার চলে আসবে, এই যে দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রশ্ন তুলতে ভুল হয়েছে, মানে ইকুয়াল টু 0 মানে সবগুলোই উত্তর, মানে এটার উত্তর সবগুলোই, বুঝছেন? আপনারা একটু অপশনগুলো ঠিক করবেন, এখানে 0 দিবেন, এখানে ইকুয়াল 0 দিবেন। আমি ঠিক করে নিচ্ছি। কত নম্বর প্রশ্ন এটা? 35 না? 35 না কত? ওকে, এবার পরবর্তী প্রশ্ন দেখেন, এক্স স্কোয়ার প্লাস, দেখেন এবার তাকান প্লিজ, এবার যা থিওরি পড়লাম সেগুলো চলে আসছে। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার শর্ত। দেখেন মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি, এগুলো পরীক্ষা আসছে। একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো প্রকৃতি কেমন হবে? হ্যাঁ, মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি? আমি কি বলছিলাম, মূলদ্বয় সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, ভেরি মাচ ইম্পর্টেন্ট। মূলদ্বয় যখন সমান হবে, হ্যাঁ, বুঝে পড়লে মনে থাকবে। দেখেন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি মূলদ হওয়ার শর্ত। দেখছেন মূলদ হওয়ার শর্ত আসছে, এই যে মূলদ হওয়ার শর্ত আসছে, যে মূলদ হবে কখন? বি স্কোয়ার মাইনাস 4ac যদি একটি পূর্ণবর্গ হয়, খেয়াল করছেন? বি স্কোয়ার মাইনাস 4ac যদি একটি পূর্ণবর্গ হয়। প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষাতে আসছে, প্রত্যেকটা পয়েন্ট বুঝে পড়তে হবে। হ্যাঁ, এই যে মূলদ হওয়ার শর্ত হচ্ছে রুটের মধ্যে যে সংখ্যার টার্মটা আছে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac তাকে পূর্ণবর্গ হতে হবে। সে যদি পূর্ণবর্গ হয় তাহলে রুটটা উঠে যাবে, আর রুট উঠে গেলে ফলাফল মূলদ হয়। ঠিক আছে, ওকে নেক্সট। দেখেন যদি 2x স্কোয়ার প্লাস mx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি সমান হয়, এই যে এই সমীকরণের মূল দুইটা সমান এবং m গ্রেটার দ্যান 0 হয়, তবে m এর মান কত? তার মানে বলেই দিচ্ছে যে এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা সমান, তাহলে এই m এর মান কত হবে? তো একটা দ্বিঘাত সমীকরণের মূল সমান হওয়ার শর্ত কি? শর্ত হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণের মূল সমান হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে তো বলে দিচ্ছে যে এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি সমান, তার মানে আমি তো বুঝেই নিচ্ছি যে এটার ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই বি মানে কত? বি মানে হচ্ছে m, তাহলে বি এর জায়গায় m স্কোয়ার মাইনাস 4, এ কত? এ হচ্ছে 2 ইন্টু সি কত? সি হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে m স্কোয়ার 4 দুগুণী 8, 6 48 ইজ ইকুয়াল টু 0। তাহলে m স্কোয়ার ইজ ইকুয়াল টু 48, তাহলে m ইকুয়াল টু রুট 48। এই রুট 48 উত্তর, কিন্তু রুট 48 অপশনে নাই, এই 48 কে ভাঙতে হবে। 48 কে লেখা যায় 16 গুণ 3, 3 16 48। এই 16 রুট 4 আর 3 এর রুট হয় না, রুট 3 থেকে যাবে 4 রুট 3। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 রুট 3, এ নাম্বার অপশন 4 রুট 3। ঠিক আছে, ওকে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এর মূল দুইটি সমান হয়, মানে এই যে এই দুইটা, এইটার মূল, এই সমীকরণের মূল দুইটা যদি সমান হয় এবং পি গ্রেটার দেন 0, মানে পি এর মান 0 চেয়ে বড়। আচ্ছা, পি এর মান যা বলুক সমস্যা নেই, যেহেতু বলে দিচ্ছে এটার মূল সমান, বলছে পি এর মান কত। এই পি এর মান যদি বের করতে চাই তাহলে এটার মূল সমান। মূল সমান মানে কি? মূল সমান মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই টার্মটা অ্যাপ্লাই করলে পরে এই যে অজানা যে রাশি পি চলে আসবে। এখানে বি মানে কি? এখানে বি মানে হচ্ছে পি, তাহলে বি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার মাইনাস 4, এ কত? এ হচ্ছে এক্স এর সাথে কিছু নেই, মানে 1 ইন্টু সি কত? সি হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে পি স্কোয়ার মাইনাস 424 ইজ ইকুয়াল টু 0। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 24, তাহলে পি ইকুয়াল টু রুট 24। রুট 24 অপশনে কিন্তু রুট 24 আছে, রুট 24 আছে। হ্যাঁ, তাহলে রুট 24। এখন রুট 24 যদি না থাকতো, এটাকে যদি ভাঙা লাগতো রুট 24, তাহলে এটাকে 4 গুণ 6 লেখা যেত। 4 এর রুট কত? 2, আর 6 এর রুট হয় না, রুট 6 থাকলো, 2 রুট 6।
ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন 6x স্কয়ার মাইনাস 7x মাইনাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? এই যে 40তম বিসিএস আসছে, 40তম বিসিএস দেখছেন, রিসেন্ট প্রশ্ন। বলছে এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কি চাইছে? মূলদ্বয়ের প্রকৃতি। এদিকে তাকান প্লিজ। নির্ণয় করতে বলছে মূলদ্বয়ের প্রকৃতি, মানে মূলদ্বয় কেমন হবে। আমি বলছি কি মূলদ্বয়ের প্রকৃতি বের করতে হলে আপনাকে নিশ্চয়কের মান বের করতে হবে। আবার বলছি এদিকে তাকান, মূলদ্বয়ের প্রকৃতি মানে মূলগুলা কেমন হবে এটা বের করতে হলে নিশ্চয়কের মান বের করতে হবে। নিশ্চয়ক মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা বের করতে হবে। কেন? কারণ আমরা জানি মূলগুলা কেমন হবে সেটা ডিপেন্ড করে এই মানের উপর, রাইট? আচ্ছা, তাহলে বি কত? এখানে বি হচ্ছে -7, তাহলে বি স্কোয়ার মানে -7 এর স্কোয়ার, -4 ইন্টু এ কত? এ হচ্ছে 6 ইন্টু সি কত? সি হচ্ছে -4 কিন্তু খেয়াল রাখেন। তাহলে এখানে কি আসবে? 49 -7 আছে প্লাস 4 6 24, আচ্ছা 4 4 16, 6 হচ্ছে কি হচ্ছে সব, 4 6 24 গুণ 4, 4 24 96, হ্যাঁ 4 24 96, 4 6 16, 6 16 96। আচ্ছা 96 আর 49 যদি যোগ করেন এটা তো পজিটিভ সংখ্যা আসতেছে, তাই না? 9 9 18 8, 9 7 13 114, 148। হ্যাঁ 9 কেন? 6 9 15 5 কি করতেছেন? 9 ধরে যোগ করতে 145। 145 এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা কি? এদিকে তাকান, যা একটি ধনাত্মক সংখ্যা। 145 যা কি? যা 0 এর চেয়ে বড়, 0 এর বড়। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac আসছে 145, মানে বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 এর চেয়ে বড় আসছে। তাহলে আমরা কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয় সেক্ষেত্রে কেমন হয়? মূলদ্বয় বাস্তব অসমান, বাস্তব অসমান। তাহলে মূলদ্বয় বাস্তব অসমান, এই যে বাস্তব অসমান, বুঝছেন কিনা বলেন প্লিজ? বাস্তব অসমান মানে আপনি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করবেন। যদি দেখেন বি স্কোয়ার মাইনাস 4ac এর মান পজিটিভ আসছে, পজিটিভ মানে 0 এর চেয়ে বড়, তো বি স্কোয়ার মাইনাস 4ac 0 এর চেয়ে বড় হলে বাস্তব অসমান। যদি দেখেন বি স্কোয়ার মাইনাস 4ac বের করবেন, মূলদ্বয়ের প্রকৃতি চাইলেই বি স্কোয়ার মাইনাস 4ac বের করবেন। দেখবেন এই বি স্কোয়ার মাইনাস 4ac বের করার পরে এখানে যদি পজিটিভ আসে তাহলে বাস্তব অসমান, যদি এটা 0 আসে তাহলে সমান, বাস্তব সমান, যদি এই মানটা নেগেটিভ আসে তাহলে জটিল। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন 6m স্কোয়ার মাইনাস 13m প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে? কি অবস্থা? আচ্ছা এবার আমাকে বলেন, এখানে চলক কিন্তু x না, m চলক হতেই পারে, x এর জায়গায় m। তাহলে মূলদ্বয়ের প্রকৃতি চাইছে, প্রকৃতি বের করতে হলে কি বের করতে হয়? বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা বের করতে হয়। বি কত? এখানে -13, তাহলে বি এর জায়গা হবে -13 এর স্কোয়ার, -4 ইন্টু এ কত? 6, সি কত? 6, 13 স্কোয়ার করলে 169, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, 4 গুণ 36, তাহলে 169, 4 6 24 এর 4, হাতে হচ্ছে 2, 3 4 12 2 14, 144, 144। 169 থেকে 144 বিয়োগ করলে এখানে থাকতেছে 5, হ্যাঁ 5, এখানে থাকতেছে 2, 25। এই 25 সংখ্যাটা কেমন? ধনাত্মক না? ইয়েস, যা 0 এর বড়। তাহলে 0 এর বড় আসছে মানে বি স্কোয়ার মাইনাস 4ac টার্মটা কি হয়েছে? বি স্কোয়ার মাইনাস 4ac এটা কি আসছে? 25 আসছে না? তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac 25 আসছে, মানে কি 0 এর চেয়ে বড় আসছে, মানে 0 এর চেয়ে বড় আসছে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা পজিটিভ আসছে। আর পজিটিভ হলে কেমন হয়? বাস্তব ও অসমান, বাস্তব অসমান, বাস্তব ও অসমান। আরে উত্তর তো দুইটাই, বাস্তব ও অসমান। এদিকে তাকান, বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান আসছে। আরেকটা জিনিস খেয়াল করেন, বাস্তব ও অসমান আসছে এবং এই বি স্কোয়ার মাইনাস 4ac 25 আসছে, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। ইয়েস, দেখেন একই শর্তের মধ্যে কোন কন্ডিশনটা? ওই যে একের সাব কন্ডিশনে মিলে গেছে, দেখছেন? বি স্কোয়ার মাইনাস 4ac মান 25 আসছে, যা ধনাত্মক সংখ্যা, এবং 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি পূর্ণবর্গ হয় তাহলে বাস্তব অসমান এবং মূলদ, বাস্তব অসমান এবং মূলদ 1 নম্বর অপশন। দেখছেন কতটা স্পেসিফিক ভাবে কোশ্চেন আসতেছে? এবার কি বুঝতে পারতেছেন বিষয়টা? এবার কি বুঝতেছেন যে আমি ওই কন্ডিশনগুলো এমনিতে পড়াই নাই, ফাও পড়াই নাই? দেখেন এগুলো পরীক্ষা আসছে 22 সালে আসছে, রিসেন্ট প্রশ্ন। বুঝতে হবে ভাই, বেশি পড়তে হবে, বেশি জানতে হবে ভালো কিছু করতে হলে। আমাকে একটু বলেন তো যে থিওরির সাথে এখন কি ম্যাচ করতেছে? প্লিজ, আপনি কি মানে রিলেট করতে পারতেছেন? যে থিওরিগুলো পড়াইছি তার সাথে গাণিতিক সমস্যাগুলো কি রিলেট করতে পারছেন?
এই দেখছেন বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ সংখ্যা আসে তাহলে সেক্ষেত্রে মূলদ হয়। বি স্কোয়ার মাইনাস 4ac যদি ধনাত্মক আসে মানে 0 চেয়ে বড় আসে তাহলে বাস্তব অসমান হয়। তাহলে বাস্তব অসমান আর এটা পূর্ণবর্গ হওয়ার জন্য আবার বাস্তব অসমান আবার মূলদ, তাহলে বাস্তব অসমান ও মূলদ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি হবে, কেমন হবে? বাস্তব হবে, অবাস্তব হবে, কেমন হবে, এইসব দেখাইতে। ওকে ভাই, তাহলে কোন একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো কেমন হবে? হ্যাঁ, কোন একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো কেমন হবে এটা কিভাবে বের করব? এটা হচ্ছে নিশ্চয়ক, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা বের করব। বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা বের করব। তাহলে এখানে বি কত? বি হচ্ছে -3, তাহলে বি স্কোয়ার মানে -3 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত? এ হচ্ছে 1 ইন্টু সি কত? সি হচ্ছে 2। 3 স্কোয়ার কত? 9 মাইনাস 4 দুগুণ কত? 8, আসলো কত? 1। যা যা ধনাত্মক, যা 0 এর বড়, 0 এর বড়, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 এর চেয়ে বড় আসছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 আসছে। তা গ্রেটার দ্যান 0 মানে তো বাস্তব অসমান, গ্রেটার দ্যান 0 মানে বাস্তব অসমান, এই যে বাস্তব অসমান। তাহলে সি নাম্বার অপশন বাস্তব অসমান। বাস্তব অসমান কত? এটা উত্তর কত? এটা বলেন তো, কত নম্বর প্রশ্নটা? আমাদের বইয়ে কি আছে? 42 নম্বরের উত্তর। 42 এর উত্তর বাস্তব অসমান, সি নাম্বার অপশনই আছে। এবার আমাকে বলেন তো, এই বাস্তব অমূলদ কেন হলো না? বাস্তব অমূলদ কেন হলো না? বি স্কয়ার মাইনাস 4ac মান পজিটিভ আসলে বাস্তব অসমান। হ্যাঁ, বাস্তব অসমান, সেটা মূলদ হবে না অমূলদ হবে? আচ্ছা আমাকে বলেন, বাস্তব অসমান এইটুকু তো ঠিক আছে, এর সাথে যদি মূলদ বা অমূলদ বলি তাহলে মূলদ হবে না অমূলদ হবে? বলেন তো, আপনারা বলেন। এই এক তো মূলদ, তাই এক পূর্ণবর্গ মূলদ বলছে। এই মানটা যদি পূর্ণবর্গ হয় তাহলে ফলাফল মূলদ হয় না? এক মূলদ না, এক হলো পূর্ণবর্গ। হ্যাঁ, এক বলে মূলদ। এক কি মূলদ সংখ্যা? এই পড়াইলাম আমি, যে সকল স্বাভাবিক সংখ্যা 1 থেকে বড়, মূলদ সংখ্যা শুরু হলো 2 থেকে, সেই মূলদ সংখ্যার এক মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যার মধ্যে চলে গেছি, আমিও উল্টাপাল্টা বলছি। এক মূলদ সংখ্যা, এই কথা ঠিক আছে, এক মূলদ সংখ্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এদিকে তাকান, বি স্কোয়ার মাইনাস 4ac মান এই যে 1 আসছে, এই 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই মানটা পূর্ণবর্গ সংখ্যা হওয়াতে এর মূলগুলো মূলদ হবে। আমার কথা কি বুঝছেন? তার মানে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে। মূলদ কেন হবে? কারণ এক পূর্ণবর্গ সংখ্যা। যেমন আগের অঙ্কে আসছিল, আগের অঙ্কে এখানে 25 আসছিল, যা পূর্ণবর্গ সংখ্যা, মানে এখানে ফলাফলটা পূর্ণবর্গ আসলে মূলদ হয় মূলগুলো। বুঝছেন এবার? ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে এটার মূলগুলো হচ্ছে বাস্তব অসমান মূলদ। ও আচ্ছা, আপনারা বলছেন ওই মূলদের কথা বলছেন, আই এম এক্সট্রিমলি সরি। এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি যে আপনারা বলছেন যে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো মূলদ হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট। আচ্ছা, আপনারা আমাকে বাস্তব অসমান হলে এ এর মান, বাস্তব অসমান হলে এর মান, আচ্ছা এই অঙ্কটা আমি আপনাদেরকে একটু বলে দেই। এই অঙ্কটা প্লিজ একটু নোট করে রাখেন প্লিজ, যারা ক্লাস নিয়মিত করেন। ঠিক আছে, যেমন আন্না রয় নিয়মিত ক্লাস করেন, আমি দেখি আপনাদেরকে। তারপর হচ্ছে মুসাব্বির, মাসরুর রহমান আপনারা নিয়মিত ক্লাস করেন। আমাকে অসমতা পড়ানোর সময় এই অঙ্কটা আমাকে মনে করাই দিবেন প্লিজ। দ্বিঘাত সমীকরণ 43, অসমতার যখন আমি দ্বিঘাত অসমতা পড়াবো, এদিকে তাকান, দ্বিঘাত অসমতা পড়াবো, দ্বিঘাত অসমতা পড়াবো, তখন আমাকে এটা মনে করাই দিবেন। কারণ এখন আমি বুঝালে পারেও অনেকে বুঝবে না। আমি যতই বুঝাই, আমি আবার বলছি, যা এখন আননেসেসারি বোঝানো হবে সেই জন্য আমি বোঝাচ্ছি না। অসমতা পড়ানোর সময় আমি নিজেই, নিজ দায়িত্বে, আমার মনে থাকলে তো ভালো কথা। অবশ্য অসমতা পড়ানোর পরে আপনি নিজেই সলভ করতে পারবেন। আমাকে একটু মনে করাই দিন প্লিজ। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখেন, 3x স্কোয়ার মাইনাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে। এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং এই দ্বিঘাত সমীকরণের একটা মূল আর একটা 3 গুণ হলে কে এর মান কত? দেখেন, একটা মূল আর একটা 3 গুণ,
একটি মূল আর একটির 3 গুণ, তাহলে আমরা তো একটা দ্বিঘাত সমীকরণের মূল দুটাকে একটা ধরি আলফা, একটা হচ্ছে বিটা। তাহলে ধরি আলফা ইজ ইকুয়াল টু এক্স আর বিটা ইজ ইকুয়াল টু 3x। এইটুকু বুঝছেন কিনা বলেন? একটা মূল আর একটা 3 গুণ, তার মানে একটা এক্স হলো আর একটা 3x। এবার আমাকে বলেন, আমরা এখান থেকে একটু তাকান, এখান থেকে আমি যদি নেই, আমাকে বের করতে হবে কিসের মান? আমাকে বের করতে হবে কে এর মান। আচ্ছা দেখেন, তাহলে আমি যদি মূলদ্বয়ের গুণফল নেই, মূলদ্বয়ের গুণফল দেখেন, মূলদ্বয়ের গুণফল মানে আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, সি বাই এ, সি বাই এ মানে 4/3। তাহলে এক্স ইন্টু 3x স্কোয়ার, সরি আলফার মান এক্স, বিটার মান 3x ইজ ইকুয়াল টু 4/3। ওকে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/9। কিভাবে? এই যে 3 এই পাশে গুণ ছিল না, এটা ওই পাশে ভাগ করে দিছি, এটা ওই পাশে যে 3 এর সাথে গুণ হয়ে 3 3 9 হয়েছে, আর x আর x মিলে x স্কোয়ার হয়েছে। তাহলে x ইকুয়াল টু কি √4/9, 4 এর রুট 2, 9 এর রুট 3, তার মানে x এর মান হচ্ছে 2/3। এটুকু বুঝছেন কিনা বলেন? x এর একটা মান 2/3। তাহলে গুণফল থেকে আমরা x এর একটা মান বের করে ফেললাম। হ্যাঁ, এইবার আমরা কি জানি? এটা তো মূলদ্বয়ের গুণফল নিয়ে কাজ করছি। এইবার মূলদ্বয়ের যোগফল, এদিকে তাকান, মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি? মাইনাস বি বাই এ। বি হচ্ছে মাইনাস কে, এ কত? এ হচ্ছে 3। তাহলে আলফার মান এক্স, বিটার মান 3x ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস k/3। তাহলে 4x ইজ ইকুয়াল টু k/3। এই x এর মানটা অজানা ছিল, সেটা আগেই বের করে রাখছি 2/3। তাহলে 4 ইন্টু 2/3 ইজ ইকুয়াল টু k/3। তাহলে এই 3 আর এই 3 কাটা, এই পাশে থাকলো 8, এই পাশে থাকলো k, তাহলে k এর ভ্যালু হচ্ছে 8, k এর ভ্যালু হচ্ছে 8, k এর ভ্যালু 8। এই যে বি নাম্বার অপশন, বি নাম্বার অপশন। না, কে এর ভ্যালু প্লাস মাইনাস 8 হবে। কেন জানেন? কারণ এখানে যে রুট দিছিলাম না, একটু তাকান, এখানে যে রুট দিছিলাম না, এখানে এক্স এর মান রুট দিছিলাম, এই রুট করাতে প্লাস মাইনাস আসবে। তাহলে এক্স এর মান আসবে 2/3 প্লাস মাইনাস 2/3। এক্স এর মান প্লাস মাইনাস 2/3, তার মানে এক্স এর মান প্লাস 2/3 নিলে একটা আসবে, মাইনাস 2/3 নিলে একটা আসবে, প্লাস মাইনাস 8 হবে, প্লাস মাইনাস 8 হবে। দেখেন তো অপশনে কি দিচ্ছি আমি, 44-এর এ, হ্যাঁ 44-এর এ, প্লাস মাইনাস প্লিজ একটু দেখেন। কারণ এখানে এক্স এর, দেখেন এখানে রুট করাতে এক্স এর মান তো প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এক্স এর মান প্লাস 2/3 নিলে একবার প্লাস 2/3 নেবেন, এক্স এর মান হিসেবে একবার প্লাস 2/3 নেবেন, এক্স এর মান হিসেবে একবার মাইনাস 2/3 নেবেন। প্লাস 2/3 নিলে আসবে প্লাস 8, মাইনাস 2/3 নিয়ে আসবে মাইনাস 8, তার মানে প্লাস মাইনাস 8। বোঝা গেছে কি বিষয়টা? আমার কথা কি বুঝছেন এখানে? এখন বলবেন যে ভাই আপনি এটা হুট করে কি করে বুঝলেন যে এখানে প্লাস মাইনাস নিব? কারণ আমি অপশনে এইটাও দেখছি আর প্লাস মাইনাস এইটাও দেখছি, তখনই আমার মাথায় ধরছে যে ওখানে তো এক্স এর মান তো প্লাস মাইনাস নিয়ে এলে পারে এক্স এর তো মানে এক্স এর দুইটা মানের জন্য কে এরও দুইটা মান আসবে, তাই এক্স এর এখানে দুইটা মান না, তাহলে কে এরও দুইটা মান আসবে। আপনারা কি বুঝছেন? প্লিজ একটু রেসপন্স করেন তো। না বুঝলে বলতে হবে, প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন। আমি একটু বলে দিচ্ছি, দেখেন আমি একটু প্লিজ একটু তাকান তো, একটু তাকান। আমরা ধরে নিচ্ছি, একটু তাকান, আমি একটু করে দিচ্ছি, দ্বিতীয়বার আর একবার করে দিচ্ছি একদম ফ্রেশ করে। ধরে দিচ্ছি একটা মূল আলফা এক্স আর একটা মূল হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু 3x। এখন বলেন, আমরা প্রথমে এদিকে তাকান, আমাদের বের করতে বলছে কিসের মান? এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন, এখন আরো সহজ করে বুঝাই দিব, এই মেথডটা আরো সহজ হবে। আমাদেরকে বের করতে বলছে কে এর মান। কে এখানে কোথায় আছে? এদিকে তাকান, কে এখানে কি বি না? কে কি এখানে বি এর পজিশনে অবস্থা না? তার মানে আমাকে যে কে এর মানটা বের করতে হবে এটা বি এর পজিশনে আছে। তাইলে আমরা এখানে মূলদ্বয়ের যোগফল নিব না গুণফল নিব? আমরা নিব মূলদ্বয়ের যোগফল। কেন? কারণ বি কোথায় আছে? বি আছে মূলদ্বয়ের যোগফলে। তাই আমরা মূলদ্বয়ের যোগফল নিয়ে কাজ শুরু করব, মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি মানে কি? বি মানে মাইনাস কে ডিভাইড বাই এ মানে কি? এ মানে হচ্ছে 3। তাহলে আলফা হচ্ছে এক্স, বিটা হচ্ছে 3x ইজ ইকুয়াল টু কে বাই 3। তাহলে 4x ইজ ইকুয়াল টু কে বাই 3। আর গুণ করলে তাহলে কে ইজ ইকুয়াল টু
12x। এইটুকু বুঝছেন কিনা বলেন তো, k ইকুয়াল টু 12x। কেন আমি মূলদয়ের যোগফল নিলাম? কারণ আমাকে যেহেতু k এর মান বের করতে হবে, আর k যেহেতু b এর পজিশনে আছে, তাই আমি, আর b আছে কোথায়, যোগফলে আছে b, এই যে যোগফল ইকুয়াল টু মাইনাস b বাই a, তাই আমি যোগফল নিয়ে কাজটা শুরু করছি। এইবার বলেন k এর মান যদি বের করতে হয়, এই x এর মান জানতে হবে। তো x এর মান কেমনে জানবেন? যোগফল দিয়ে একটা কাজ করছেন, এবার গুণফল নিয়ে একটা কাজ করেন। গুণফল মানে আলফা বিটা ইকুয়াল টু c বাই a। এই আলফার মান x, বিটার মান 3x ইজ ইকুয়াল টু c, c হচ্ছে 4, a হচ্ছে 3, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/9। এই যে এই 3 এই পাশে এসে ভাগ হয়েছে, ভাগ হয়ে 3 3 9 হয়েছে, আর এই x আর x মিলে x স্কোয়ার হয়েছে। তাহলে x ইকুয়াল টু কি, এই স্কোয়ার এই পাশে রুট হলো, রুট 4/9, রুট করার জন্য সামনে প্লাস মাইনাস, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3। এই x এর ভ্যালুটা এই 1 নাম্বার সমীকরণে বসান। x এর মান একে বসিয়ে, একে মানে হচ্ছে k ইজ ইকুয়াল টু 12 ইন্টু x, x মানে প্লাস মাইনাস 2/3। এই 3 দিয়ে 4 কে কাটা যায়, 12 কাটা যায় 4 বার। এখন 4 আর 2 গুণ করলে, যে মাসে ব্র্যাকেট মানে গুণ, যোগ বিয়োগ মানে দেন না, আবার যে 4 প্লাস মাইনাস 2 এরকম না, মানে 4 গুণ, এটা হচ্ছে 4 ইন্টু প্লাস মাইনাস 2, মানে 4 গুণ প্লাস 2, 4 গুণ মাইনাস 2, তাহলে 4 গুণ প্লাস 2 মানে প্লাস 8, 4 গুণ মাইনাস 2 মানে মাইনাস 8, মানে প্লাস মাইনাস 8। এবার কি বুঝলেন বলেন তো, কে এর মান প্লাস মাইনাস 8? এবার বুঝছেন কিনা বলেন তো প্লিজ, এবার একটু সহজ হয়েছে কিনা? জয়তুন নাহার মিতু, বলেন বলেন বলেন। এবার একটু সহজ হয়েছে না? জয়তুন নাহার মিতু মানে ঘুমায় পড়ছে। ওকে, তো আজকে এই পর্যন্তই রাখবো, 44 পর্যন্তই করালাম, ঠিক আছে। আগামীকালকে আমরা 45 থেকে শুরু করব। 45 আগামীকাল হচ্ছে যত গাণিতিক সমস্যা আছে শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যদি না পারি তাহলে ওই যে সরল সমীকরণের যে কটা বাকি ছিল আর দ্বিঘাত সমীকরণের যে কটা বাকি থাকবে এর উপর একটা ক্লাস নিয়ে শেষ করে দিব। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। একটু বলে নেই, সেটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের যেগুলো এখন পড়ালাম এগুলো সুন্দর করে নোট করে বারে বারে প্র্যাকটিস করতে হবে, কারণ এই দ্বিঘাত সমীকরণটা অনেকের কাছে নতুন টপিক, মানে এর আগে পড়েনি, তার জন্য কিন্তু একটু একটু টাফ হবে। হ্যাঁ, আর সবকিছু অত সহজ না, বারে বারে প্র্যাকটিস করে করেই মানুষকে মনে রাখতে হয়। গণিত যদি খুব সহজ হতো তাহলে এত মানুষ গণিতের সমস্যায় ভুগতো না, বুঝতে হবে। গণিত সহজ কখন হয়, যখন লজিক বুঝে বুঝে মানুষ বারে বারে প্র্যাকটিস করে, একসময় সহজ হয়, একসময় তার আয়ত্তে চলে আসে। হ্যাঁ, আপনারাও আসবে, শুধু একটু চেষ্টা করেন। আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।